ওকে সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু সাউন্ড করে মানে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সাউন্ড করবা কিভাবে তোমরা আবার? সরি দাদা, কৌণিক ত্বরণের ভেক্টর ফরম্যাট কোনটি? কৌণিক ত্বরণের নাকি কেন্দ্রমুখী ত্বরণের? কৌণিক ত্বরণের ভেক্টর ফরম্যাট কোনটি? কৌণিক ত্বরণ তো আলফা, নাকি কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর ফরম্যাট কোনটি বলো তো? প্রশ্ন করো আগে, ভালো করে প্রশ্নটা দেখো। মেবি তুমি বলতে চাচ্ছ কেন্দ্রমুখী ত্বরণের ভেক্টর ফরম্যাট কোনটি। ওকে, সবকিছু ঠিকঠাক? সবকিছু ঠিকঠাক, ওকে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের 20 নম্বর ক্লাসে। তো আজকে আমরা হচ্ছে কৌণিক ভরবেগ এবং টর্কের ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। আমরা গত ক্লাসে কৌণিক ভরবেগ এবং টর্কের সূত্র বা তার ডেরিভেশনগুলো আমরা দেখছিলাম। আমরা ম্যাথ প্রবলেম বলতে আসলে সলভ করি নাই তেমন কিছুই। তো আজকে আমরা কৌণিক ম্যাথ প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে? তো আজকে আমাদের 20তম ক্লাস। আজকে আমাদের 20তম ক্লাস। এর আগে আমাদের 19টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তো এই অধ্যায়ের আমি তোমাকে আজকে গুনে গুনে বলে দিচ্ছি, এই অধ্যায়ের আর 3টা ক্লাস হবে, মানে 23টা ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করব, ঠিক আছে? 23টা ক্লাসে আমরা এই অধ্যায়টা শেষ করব। খুবই বড় একটা অধ্যায়। তোমাদের মোটামুটি ফার্স্ট ইয়ারের বলতে পারো ভেক্টর এবং নিউটনিয়ান বলবিদ্যা, এই দুইটা অধ্যায় শেষ হওয়া মানে তোমার ফার্স্ট ইয়ার বইয়ের 3 ভাগের 1 ভাগ শেষ হয়ে যাওয়া। ওকে, তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, ভেক্টর থেকেও বড়, অবশ্যই এই অধ্যায়টা ভেক্টর থেকেও বড়। তো আজকে আমরা কৌণিক ভরবেগ এবং টর্কের ম্যাথ প্রবলেমগুলো সলভ করব। তো তোমাদের গত ক্লাসে লাস্টের দিকে আমি একটা কাজ দিয়ে দিয়েছিলাম বাসায় করার জন্য। তো সেটা কি? সেটা হচ্ছে নিউটনের গতির যে সূত্রগুলো আমরা জানি, 3টা সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, সেই সূত্রগুলোর কৌণিক ফরম্যাটটা তোমরা একটু রেডি করে রাখবা, কৌণিক ফরম্যাটটা। তো আসো আমরা এই কৌণিক ফরম্যাটটা নিয়ে একটু আলোচনা করব। কৌণিক ফরম্যাটটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আসো, নিউটনের গতির লিখো, নিউটনের গতির সূত্র। তো নিউটনের গতিসূত্র এর আগেও তো আমরা আলোচনা করছি, তাহলে আজকে আবার নতুন কি আলোচনা করব? এর আগে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জাস্ট রৈখিক ফরম্যাট। আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে কৌণিক ফরম্যাট। তাহলে প্রথম সূত্র, আগে প্রথম সূত্রটা কি ছিল? বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সমবেগে সরল রৈখিক পথে চলতে থাকবে। তাহলে এখানে কথাটা কি হবে? এখানে কথাটা হবে বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে। বাহ্যিক বলের জায়গা দখল করবে টর্ক। বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে অঘূর্ণনশীল বস্তু, আগে ছিল স্থির বস্তু চিরকাল স্থির, এখন হবে অঘূর্ণনশীল বস্তু চিরকাল অঘূর্ণনশীল, চিরকাল অঘূর্ণনশীল এবং ঘূর্ণনশীল বস্তু, ঘূর্ণনশীল বস্তু সমকৌণিক বেগ নিয়ে চলতে থাকবে। সমকৌণিক বেগে একই দিকে চলতে থাকবে, মানে ঘুরতে থাকবে আর কি, একই দিকে ঘুরতে থাকবে। এটা হচ্ছে আমাদের কৌণিক গতির ফরম্যাট। একই কথা, কিন্তু নতুন কিছু যে আবিষ্কার করছি তা না, জাস্ট রৈখিক গতিটা শিফট হয়ে কৌণিক ফরম্যাটে চলে আসছে। তাহলে মনে করো সাপোজ একটা চাকতি দিয়ে তোমাকে বুঝাই। ধরো এটা হচ্ছে একটা চাকতি, এই চাকতিটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে বাট ঘুরছে না, এটা স্থির আছে। এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে বাট এটা ঘুরছে না, স্থির আছে। তাহলে স্থির থাকলে স্থিরই থাকবে, এই যে এটা স্থির আছে যতক্ষণ না এর উপর আমি বাহ্যিক কোনো টর্ক ক্রিয়া করাবো, ঠিক আছে? বল না, কিন্তু বল প্রযুক্ত হলে এটা যে ঘুরবে তার কোনো গ্যারান্টি আছে? এটা কিন্তু আমি তোমাদের গত ক্লাসে দেখাইছি যে ঘুরাইতে গেলে স্থির অবস্থা থেকে যদি আমার কৌণিক গতির বৃদ্ধি বা হ্রাস করতে হয়, পরিবর্তন করতে হয়, তাহলে আমার টর্ক প্রযুক্ত করা লাগবে। তাহলে আমি বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত করি নাই, তাহলে বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হয় না। এর দুইটা মিনিং, এক, কোনো ধরনের কোনো টর্ক প্রযুক্ত হয়নি, আর একটা মিনিং, টর্ক প্রযুক্ত হয়েছে কিন্তু সেই প্রযুক্ত টর্কের লব্ধি হচ্ছে শূন্য। তাহলে সামেশন অফ টর্ক, ভেক্টর সাম আর কি, লব্ধি, এটা যদি শূন্য হয়, এটা শূন্য, তাহলে বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে
স্থির থাকলে মানে অঘূর্ণনশীল থাকলে সেটা অঘূর্ণনশীল থাকবে, এটাই সেই স্থিতি জড়তা আর কি। অঘূর্ণনশীল থাকলে অঘূর্ণনশীল থাকবে, তাহলে এটা কি সেই স্থির জড়তা, কৌণিক গতির স্থিতি জড়তা আর কি। তাহলে এটা ধরো অঘূর্ণনশীল আছে, অঘূর্ণনশীলই থাকবে। কিন্তু যদি ধরো ঘুরতে থাকে, ধরো এই চাকতিটা ঘুরছে, বাহ্যিক কোনো টর্ক যদি প্রযুক্ত না হয় এই চাকতিটা আজীবনই ঘুরতে থাকবে, এই চাকতিটা আজীবনই ঘুরতে থাকবে। যদি বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না করি তাহলে এটা এভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে। তাহলে ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এইটাই সেই সমকৌণিক বেগ, সমকৌণিক বেগ। এই সমকৌণিক বেগ নিয়ে একই দিকে যেদিকে ঘুরছে সেই একই দিকে ঘুরতে থাকবে। আমি যদি বাহ্যিক টর্ক প্রযুক্ত করি তাহলে একে আমি থামাইতে পারবো বা এর কৌণিক গতিটা আরও বেশি বৃদ্ধি করতে পারবো, কিন্তু যতক্ষণ না বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত করব এ সেম স্পিডে ঘুরতে থাকবে। এখন তোমার মনে হইতে পারে যে ভাই ধরেন আমি ঘুরাই দিলাম, যেমন মনে করো কই সে আমার চাকতিটা কই গেল, ধরো একটা চাকতি ঘুরাই দিলাম, তাহলে ঘুরাই দিলে একটু পরে কি হয়, থেমে যায় না? কেন থেমে যায়? কারণ কারণ এর উপরে বাহ্যিক টর্ক ক্রিয়া করে। ধরো এটা ঘুরতেছে, তাহলে এই অক্ষের সাথে এর কিন্তু একটা ফ্রিকশন হবে, তাহলে আস্তে 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 এই ফ্রিকশনের কারণে কিন্তু টর্ক প্রযুক্ত হবে, গতির বিপরীত দিকে টর্ক প্রযুক্ত হবে। তো তার জন্য কৌণিক মন্দন হবে, আস্তে 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 এটা একসময় থেমে যাবে। একটা বস্তুকে আমি গড়াই দিলাম, গড়াই দিলে একটু পরে থেমে যায় না? বস্তুটা গড়াইতে 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 থেমে যায় না? কেন থেমে গেল? কারণ এর তলে ফ্রিকশন কাজ করছে, বস্তুটা যে তলে গড়াচ্ছে সেই তলে ফ্রিকশন কাজ করছে, ফ্রিকশন কাজ করে কিন্তু বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে, তারপরে আস্তে আস্তে সেটা থেমে গেছে। তো সেম ঘটনা এখানে প্রযোজ্য, কি ক্লিয়ার? ওকে, এবার আসো, প্রথম সূত্র বলে বাহ্যিক টর্ক প্রযুক্ত না করলে কি হয়। নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমাদের বলবে বাহ্যিক টর্ক প্রযুক্ত করলে কি হয়। তাহলে তুমি আগে বলো বাহ্যিক বল প্রযুক্ত করলে কি হয়? ভরবেগের পরিবর্তন হয়। তাহলে বাহ্যিক টর্ক প্রযুক্ত করলে কি হয়? কৌণিক ভরবেগের পরিবর্তন হয়। তাহলে বাহ্যিক টর্ক প্রযুক্ত হলে, বাহ্যিক টর্ক প্রযুক্ত হলে কি হবে? কৌণিক ভরবেগের পরিবর্তন হবে, কৌণিক ভরবেগের পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে আসো সূত্রের বিবৃতিটা আমরা লিখে ফেলি। ভরবেগের, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, যেহেতু বাহ্যিক টর্ক প্রযুক্ত করব কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। যত বেশি টর্ক প্রযুক্ত করব কৌণিক ভরবেগ তত বেশি পরিবর্তন হবে। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, কৌণিক ভরবেগের পরিবর্তনের, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত টর্কের সমানুপাতিক, প্রযুক্ত টর্কের সমানুপাতিক, ঠিক আছে। এবং টর্ক যেদিকে ক্রিয়া করে, টর্ক যেদিকে ক্রিয়া করে কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে, কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে, কৌণিক ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। যে রৈখিক ফরম্যাট পারে তাকে কৌণিক ফরম্যাট পারতেই হবে, যদি কেউ না পারে তাহলে তাকে মার দিতে হবে, বুঝলা? অবশ্যই তাকে পারতে হবে। তাহলে আসো আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। এই যে চাকতির উদাহরণ দিয়েছিলাম, সেই চাকতির উদাহরণই থাকি। এই যে চাকতিটা, এই চাকতিটা ধরো এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘুরতেছিল। তো ধরো প্রথমে ঘুরতেছিল ওমেগা 1 বেগ নিয়ে, এই বেগ নিয়ে ঘুরতেছিল, ধরো সেকেন্ডে 10 বার ঘুরতেছিল। এবার কি করলাম, আমি এটাকে ধাক্কা দিলাম, যেদিকে ঘুরতেছে ধরো ওই দিক বরাবর, স্পর্শক বরাবর এইভাবে ধাক্কা দিলাম, বল প্রযুক্ত করলাম। এই যে প্রযুক্ত বল আর এই ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর এই যে দূরত্ব, এটা ব্যাসার্ধ ভেক্টর আর, তাহলে প্রযুক্ত বলের কারণে অবশ্যই টর্ক প্রযুক্ত হবে। তাহলে এখানে কিন্তু বাহ্যিকভাবে প্রযুক্ত টর্ক এটা কিন্তু শূন্য না, এটা কিন্তু নট ইকুয়াল টু 0। তার মানে আমি কি করছি, বাহ্যিক টর্ক প্রযুক্ত করছি। তাহলে টর্ক প্রযুক্ত করলে এর কৌণিক বেগটা ধরো কমে যাবে বা বেড়ে যাবে। আমি যেহেতু যেদিকে ঘুরতেছে সেই দিক বরাবরই বল দিছি বা টর্ক দিছি, তাহলে কৌণিক গতি বাড়বে।
আর যদি বিপরীত দিক থেকে দিতাম, যেদিক বরাবর ঘুরতেছে তার বিপরীত দিক থেকে দিতাম, তাহলে কি হইতো? সেই ক্ষেত্রে কৌণিক ভরবেগ কমতো, মানে কৌণিক বেগটা কমতো। তার মানে সহজ কথা, কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। তার মানে সহজ কথা কি হবে? কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। ওকে, কৌণিক ভরবেগের পরিবর্তন হবে। তাহলে দেখো বোর্ডে দেখো, এখন কৌণিক বেগ যেটা, সেটা হচ্ছে ওমেগা 2। তাহলে আগে কৌণিক ভরবেগ L1 ছিল I1 ওমেগা 1। এখন কৌণিক ভরবেগ ধরো L2, এটা হচ্ছে I2 ওমেগা 2। অনেকে বলতো ভাই আয়ের তো কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, আয়ের চেঞ্জ হয়নি, আয়ের চেঞ্জ হতেও পারে। আয়ের চেঞ্জ এখানে হয়নি, বাট আয়ের চেঞ্জ হতেও তো পারে। যেমন ওই যে বল প্রযুক্ত করলে ভরের চেঞ্জ অনেক সময় হয়, আবার হয় না। আমরা মনে আছে আমরা এই সূত্রের কয়টা ফরম্যাট শিখছিলাম? F = ddt অফ P এর কয়টা ফরম্যাট শিখছিলাম? P = mv, m কনস্ট্যান্ট, v চলক থাকতে পারে, আবার v কনস্ট্যান্ট, m চলক থাকতে পারে, আবার দুইটাই চলক থাকতে পারে। তো মূল ফরম্যাটটা আমাদের কি ছিল? মূল ফরম্যাটটা আমাদের কি ছিল? আমাদের মূল ফরম্যাটটা ছিল f এর মূল ফরম্যাটটা ছিল যে m dvdt প্লাস v dmdt, এটা ছিল মূল ফরম্যাটটা। তাহলে ঠিক একইভাবে এই জায়গায় ঘটনাটা ঘটবে, সেম একই ঘটনাটা এখানেই ঘটবে। তাহলে এই ক্ষেত্রে দেখো কৌণিক ভরবেগ L1 থেকে L2 হচ্ছে, কৌণিক ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। এই যে টর্ক সমানুপাতিক ddt অফ p, সরি ddt অফ L, কৌণিক ভরবেগের। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে সমান চিহ্ন দিলাম। তো সমান চিহ্ন, ধ্রুবক কত হয়েছে? ধ্রুবক হচ্ছে 1, আরবিটারি কনস্ট্যান্ট, ধ্রুবক হচ্ছে 1। তাহলে ddt অফ L, এবার টর্ক ddt অফ L, L = I ওমেগা। তাহলে সেম একইভাবে, অতএব টর্ক I কে রেখে ওমেগাকে ডিফারেন্সিয়েট, ডি ওমেগা ডিটি। আবার ওমেগাকে রেখে I কে ডিফারেন্সিয়েট, তাহলে ddt অফ I। ওকে, তাহলে এই হচ্ছে সূত্রের ফরম্যাট, এই যেটা হচ্ছে ফরম্যাট। এবার বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে, যেমন আগে বেশিরভাগ ক্ষেত্রে কি ঘটতো? ভর কনস্ট্যান্ট থাকতো। তাহলে m যদি কনস্ট্যান্ট থাকে, m কনস্ট্যান্ট থাকলে dm/dt হইতো 0। তাহলে তখন আমরা লিখতাম F = m dvdt, আর dvdt মানে a, তাহলে অতএব F = হইতো ma। ঠিক এখন এই যে টর্ক, এটা = I d ওমেগা dt, ওমেগা di/dt। এবার মনে করো টর্কের হিসাবটা আমরা করতে চাই জড়তার ভ্রামক কনস্ট্যান্ট থেকে। I থাকবে কনস্ট্যান্ট। ধরো এই যে চাকতি, যেমন এই চাকতির ক্ষেত্রটা দেখো, জড়তার ভ্রামকের চেঞ্জ হচ্ছে না, জড়তার ভ্রামক একই আছে। তাহলে জড়তার ভ্রামক যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে টর্কের সূত্রটা আমরা কি লিখব? জড়তার ভ্রামক কনস্ট্যান্ট, দেখো চাকতি খুলে পড়ে যায়নি, ভেঙে টেঙে যায়নি, চাকতি একই রকম আছে। শুধু আমি কি করছি? আমি বল দেওয়ার কারণে তার কৌণিক বেগের মানের পরিবর্তন করে ফেলছি, ওমেগার পরিবর্তন করে ফেলছি। তাহলে di/dt 0, ওটা বাদ। তাহলে I d ওমেগা dt, আর কৌণিক বেগের পরিবর্তনের হার হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে টর্ক = I আলফা। বুঝতে পারছো? দেখো এটা আমরা কিন্তু গত ক্লাসে প্রমাণও করছিলাম। টর্ক = I আলফা প্রমাণ করছিলাম না? বলো প্রমাণ করছিলাম কিনা? করি নাই? কি বলো? হ্যাঁ করছি তো। ওকে, তাহলে এই হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র, সহজ। এবার দেখো আমরা এই সূত্রটা একটু প্রমাণ করতে চাই, এই যে টাউ = dl/dt, এটা প্রমাণ করতে চাই। এটা কিন্তু প্রমাণ করা যায়, রৈখিক গতি থেকে আমরা প্রমাণ করে আনতে পারি। ঠিক আছে, প্রুফ কার টাউ = ddt অফ L, এটা আমরা প্রমাণ করতে পারি। আচ্ছা দেখো তো, টাউ পাওয়া যাবে কি করলে? L কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে। আচ্ছা, এর উপরে ভেক্টর সাইন, কিন্তু একেবারে ভেক্টর ফরম্যাটে। L = কৌণিক ভরবেগ, L = অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, L = r ক্রস p। এইটাকে এই যে 1 নং সমীকরণ বললাম, ধরো এই 1 নং সমীকরণ, এইটাকে আমি t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কার সাপেক্ষে? t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ddt অফ L, এই ddt অফ L, তাহলে এই পাশেও তাই, ddt অফ r ক্রস p। এই কি ব্যাপার, কে কথা বলা শুরু করলো?
মিউট হয়নি, এই কথা বলিও না। কিসের সাউন্ড? ওকে, মেবি আর হবে না, কারণ মাইক অন হয়ে গেছিল। কেমনে হইলো এটা? কেমনে হইলো এটা? ভৌতিক ব্যাপার স্যাপার। আচ্ছা বুঝছো কি হলো? এল ইকুয়াল টু আর ক্রস পি, দুই পাশে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। কেন করলাম? কারণ আমার এটাই তো লাগবে, ডিডিটি অফ এল। তাহলে এল কে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, দেখবো সেটা টর্ক টাও হয় কিনা। ঠিক আছে, তাহলে আসো আবার কথা বলে। লিসান, ওই লিসান, লিসান আগুন, এই যে আগুন আগুন করে যেটা চিল্লাই না, ওইটার মাইক্রোফোন অন হয়ে গেছে। কেমনে হইলো? এই যে পাইছি পাইছি পাইছি। মিউট করে দিছি। হ্যাঁ, ওকে আসো তাহলে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। করি, সবাই বোর্ডে থাকো, আসো। ইউভি মেথড, ইউভি মেথড কিন্তু ক্রস গুণ, কিন্তু ক্রস গুণ জানো কি না? জানা উচিত। ডিফারেন্সিয়েশনে হয়তো করছো ডিডিডিএক্স, ধরো ইউ ক্রস ভি, এরকম যদি হয় তাহলে নিয়ম হচ্ছে ইউকে রেখে এই যে ক্রস গুণ ডিভিডিএক্স, তারপরে ভিকে রেখে ক্রস গুণ ডি ইউ ডিএক্স, এটা নিয়ম সূত্র। তাহলে আসো এখানে কি হবে? এখানে আর কে বাইরে বের করলাম, ক্রস ডিডিটি অফ পি, পিকে বাইরে রাখলাম, ক্রস গুণ, কিন্তু যদি এরকম লিখি তাহলে কিন্তু হবে না। এই যে পিকে বাইরে রাখলাম, ডিডিটি অফ আর, এ কিন্তু হবে না, ক্রস গুণ, তাহলে অবশ্যই ক্রস চিহ্ন দিতে হবে, ডিডিটি অফ আর। ওকে ডান। এইবার দেখো এটা আর ক্রস ডিপিডিটি, ভাই এটা তো ছোটবেলা থেকে জানি যে এফ ইকুয়াল টু ডিপিডিটি, সেই ছোটবেলায় বাচ্চাকালে শিখছিলাম যে এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি, এই যে ডিডিটি অফ পি দ্যাট ইজ আর ক্রস এফ। ওকে, এইবার আসো, পি মানে কি? এমভি। তো পি হচ্ছে ভরবেগ, ভর আর বেগের গুণফল। ভর স্কেলার রাশি, বেগের মাথার উপরে ভেক্টর সাইন, কারণ বেগটা ভেক্টর রাশি। তাহলে পি ভেক্টর হচ্ছে এম ভি ভেক্টর ক্রস ডিআর বাই ডিটি, আর ডিআর বাই ডিটি। আর কে যদি টি এর সাপেক্ষে, আর সরণ ভেক্টর, তাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এইটাই তো বেগ ভেক্টর ভি, কি তাই না? এটা তো বেগ ভেক্টর ভি। তাহলে ভি ক্রস ভি, বলো ভি ক্রস ভি কত? ভি ক্রস ভি কত? 0। মনে আছে কেমনে? ভি এর মান তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, সাইন 0, একক ভেক্টর ইটা ক্যাপ, তো সাইন 0 মানে তো 0। তাহলে ভি ক্রস ভি 0 হয়ে গেল। ঠিক আছে, আর কনস্ট্যান্ট না, না না আর কনস্ট্যান্ট না। ঠিক আছে, সব সময় আর কনস্ট্যান্ট তোমার কে বলছে? গত ক্লাসে আমি দেখালাম না? এই যে মনে করো এইটা হচ্ছে অবজারভার, কোন একটা বস্তু এই পথে যাচ্ছে, তাহলে এই পথে যদি যায় তাহলে তার রৈখিক ভরবেগ পি ইকুয়াল টু এম ভি। ঠিক আছে, এই দেখো এটা অবজারভেশন পয়েন্ট, এইখানে অবজারভার আছে, এইখান থেকে অবজার্ভ করতেছে, তাহলে যখন এই পয়েন্টে থাকবে তখন এইটা হচ্ছে আর, যখন এই পয়েন্টে আসবে তখন এইটা হচ্ছে আর। সবসময় কিন্তু ব্যাসার্ধ ভেক্টর কনস্ট্যান্ট না। ঠিক আছে, মাথায় রাখিও। তাহলে ভি ক্রস ভি 0 বাদ, তাহলে ভি ক্রস ভি 0 হয়ে গেল বাদ। তাহলে আর ক্রস এফ পড়ে থাকলো। এইবার বলো আর ক্রস এফ মানে কি জানো? টাউ, আর ক্রস এফ মানে টাউ। ওকে, তাহলে অতএব ডি ডিটি অফ এল ইকুয়াল টু টাউ, তাহলে অতএব টাউ ইকুয়াল টু ডিডিটি অফ এল। শেষ, এটাই হচ্ছে প্রমাণ। তাহলে দেখো প্রমাণ করে ফেললাম, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান, একেবারে হাতে কলমে। স্যার বুঝি নাই, কেন বুঝবে না? ডিফারেন্সিয়েশন করছি, এই সূত্রটা খাটাইছি। দেখো আর ক্রস পি ইউভি মেথড, আর কে রেখে পি কে রেখে আর কে। এবার পি ইকুয়াল টু মানে সরি ডিপি বাই ডিটি ইকুয়াল টু ডিডিটি অফ পি ইকুয়াল টু বল এফ, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল।
পি কে রাখলাম, পি ইকুয়াল টু কি, পি কে যদি ভাঙি, পি ইকুয়াল টু কি এম ভি ডিআর বাই ডিটি, আর সরণ ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, তো তাকে যদি ভি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি বেগ ভি না, তো ভি ক্রস ভি তো জিরো, ছোটবেলায় শিখছিলাম, এই যে এতটুকু যখন ছিল তখন শিখছো, সেই ভেক্টর পড়ার সময়। তাহলে ভি ক্রস ভি জিরো, বাদ, এটা বাদ, ওটা জিরো হয়ে গেল, বাদ, এই পার্টটুকু জিরো, বাদ। তাহলে পড়ে থাকলো আর ক্রস এফ, আর আর ক্রস এফ সমান সমান কত ক্লাসে তোমার শিখাইছি, আর ক্রস এফ মানে টাউ। কি ক্লিয়ার, বুঝতে পারছো? আর 3 নম্বর সূত্রের কথা কি আর বলা লাগবে বলো, তৃতীয় সূত্র, এই কথা কি বলা লাগবে, এটা কি আর বলা লাগবে বলো? তাহলে প্রত্যেক ক্রিয়া টর্কেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক আছে, প্রত্যেক ক্রিয়া টর্কেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক আছে। তাহলে ক্রিয়া টর্ক, কোনো বস্তুর উপর তুমি টর্ক প্রযুক্ত করছো, তাহলে ক্রিয়া টর্ক যদি টাউ 1 হয়, তাহলে প্রতিক্রিয়া টর্ক টাউ 2, এরা পরস্পরের সমান, অর্থাৎ এদের মান সমান কিন্তু দিক বিপরীত, এই যে সামনে মাইনাস। ঠিক আছে, এই হচ্ছে কথা। প্রত্যেক ক্রিয়া বলেরও সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল, প্রত্যেক ক্রিয়া টর্কেরও সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক, এই হচ্ছে কাহিনী। তাহলে এই মোটামুটি আমাদের সূত্রের আলোচনা। এবার এখান থেকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়ব, সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। আগে আমরা পড়ছি রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা, এবার কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। আচ্ছা, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা পরে, একটু মনে করো তো রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা আগে মনে করো। রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা, এটা একটু মনে করো তো। বাহ্যিক বল প্রযুক্ত না করলে কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তন হবে না, অর্থাৎ রৈখিক ভরবেগ থাকবে কনস্ট্যান্ট। বাহ্যিক বল প্রযুক্ত না হলে F equal to ddt of P, বাহ্যিক বল প্রযুক্ত না হলে অর্থাৎ F0, বাহ্যিক বল প্রযুক্ত হয়নি, তাহলে ddt of P, দেখো কোনো কিছুর ডিফারেন্সিয়েশন 0, তার মানে সে হচ্ছে ধ্রুবক, সে হচ্ছে কনস্ট্যান্ট। কোনো কিছুর ডিফারেন্সিয়েশন 0 হলে, বাহ্যিক বল প্রযুক্ত না হলে, বল শূন্য হলে আর কি, বল শূন্য হলে, তো বাহ্যিক বল প্রযুক্ত হয়নি মানে বল শূন্য, তাহলে রৈখিক ভরবেগ পি এর কোনো পরিবর্তন হবে না, কারণ পি ধ্রুবক থাকবে, তাহলে পি কনস্ট্যান্ট। তাহলে পি কনস্ট্যান্ট মানে কি, ডেল পি ইকুয়াল টু 0। দেখো এভাবে লেখা যায়, এফ ইকুয়াল টু ডেল পি ডেল টি না, তাহলে এফ যদি 0 হয় তাহলে ডেল পি বাই ডেল টি 0, অর্থাৎ ডেল পি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে ডেল পি 0 থাকবে বা ডিপি 0 থাকবে, তাহলে পি ইনিশিয়াল আর পি ফাইনাল সমান সমান হবে, বা P1 ইকুয়াল টু P2, এই যে সমান সমান হবে। তাহলে P কি, সামেশন অফ, দেখো সামেশন অফ, এটা হচ্ছে আগে ভরবেগ পরে ভরবেগ, বাহ্যিক কোনো বল প্রযুক্ত হবে না, ধাক্কা ধাক্কি বা সংঘর্ষ টংঘর্ষ হবে, তার আগে ভরবেগের সমষ্টি, তার পরে ভরবেগের সমষ্টি সমান সমান হবে, অর্থাৎ সামেশন অফ m1 v1 ইকুয়াল টু সামেশন অফ m2 v2। মানে ব্যাপারটা কেমন, ধরো 2টা 3টা বস্তু, তাদের ভর আর বেগের গুণফল আগে, ওই যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m3 u3 ইকুয়াল টু সংঘর্ষের পরে m1 v1 প্লাস m2 v2 m3 v3, এই যে এটা। তাহলে সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সমান সমান থাকবে, দ্যাট মিনস সামেশন অফ পি ইনিশিয়াল হবে সামেশন অফ পি ফাইনালের সমান। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা। মনে পড়ে, বলো এটা মনে পড়ে কিনা? ওকে, এইবার কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। তো কৌণিক ভরবেগের, যে রৈখিক ভরবেগের সংরক্ষণশীলতা পারে সে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা পারে। তাহলে তোমরা আমার হেল্প করো, আমি লিখতে চাই, আমি পারি না, বলো। তাহলে এবার কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা কি লিখবো? বাহ্যিক কি প্রযুক্ত না হলে, বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে। তাহলে বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে মানে টর্ক 0 হলে, তো টর্ক যদি 0 হয়
টর্ক, এটা হচ্ছে ডিডিটি অফ এল, এটাই তো দেখলাম আজকে নাকি। তাহলে টর্ক যদি শূন্য হয়, এই যে টর্ক শূন্য, তাহলে ডিডিটি অফ এল, তাহলে এল হবে কনস্ট্যান্ট, দ্যাট মিনস ডেল এল হবে জিরো। তাহলে ডেল এল জিরো মানে এল ওয়ান আর এল টু এর ডিফারেন্স, বা এল টু মাইনাস এল ওয়ান, এইটা হবে শূন্য, দ্যাট মিনস এল ওয়ান সমান সমান এল টু, এল ওয়ান সমান সমান এল টু। তাহলে সামেশন অফ এল ওয়ান ইকুয়াল টু সামেশন অফ এল টু, এল ওয়ান এল ইকুয়াল টু কি গত ক্লাসে প্রমাণ করছি, এল ইকুয়াল টু আই ওমেগা, পি ইকুয়াল টু এম ভি, এল ইকুয়াল টু আই ওমেগা, এল ইকুয়াল টু আই ওমেগা। তাহলে আই ওয়ান ওমেগা ওয়ান ইনিশিয়ালি আই ওয়ান ওমেগা ওয়ান, এই যে গুণফল সমান সমান ফাইনাল আই টু ওমেগা টু, এর সমান হবে ইনিশিয়ালি আই ওয়ান ওমেগা ওয়ান, এটা ইকুয়াল টু সামেশন অফ আই টু ওমেগা টু, এটার সমান সমান হবে। কি কথা বুঝছো? এল ইনিশিয়াল সমান সমান এল ফাইনাল। তাহলে আমরা এভাবেও লিখতে পারি সামেশন অফ এল ইনিশিয়াল সামেশন অফ এল ফাইনাল। এইবার একটা জিনিস একটু বোঝো, ফিল করো, দেখো এবার একটা জিনিস বোঝো, তোমার একটু ফিল করা এই ব্যাপারটা। এই যে একটা ট্রাক, ধরো একটা ঘর্ষণহীন তলে যাচ্ছে একটা ট্রাক, রাস্তায় কোনো ঘর্ষণ নেই, ট্রাকের পিছনে জায়েদ খান বসে ঝিমোচ্ছিল, এই যে জায়েদ খান বসে ঝিমোচ্ছিল, জায়েদ খানের ভর 20 কেজি, ট্রাকের ভর 80 কেজি, ট্রাকটা যাচ্ছিল কত বেগে? 8 মিটার পার সেকেন্ড বেগে। এবার টুপ করে জায়েদ খানকে জাস্ট ফেলে দেওয়া হয়েছে, জায়েদ খানকে কোনো বেগে ছুঁড়ে দিইনি আমি, ট্রাক থেকে জায়েদ খানকে ছুঁড়ে দিইনি, জাস্ট জায়েদ খানকে টুপ করে ফেলে দিছি। তাহলে জায়েদ খানকে যখন টুপ করে ফেলে দিব, তখন ট্রাকের বেগ ওই ঘর্ষণহীন তলে কত হবে? কারণ তখন জায়েদ খান পড়ে গেছে, ভর কমে গেছে, ভর কমে এখন শুধু বেগ হচ্ছে, শুধু ভর হচ্ছে 80 কেজি। তাহলে এখন নতুন করে বেগ ভি2 কত হবে? বলো ভি2 কত হবে? স্বাভাবিক, জায়েদ খান পড়ে গেছে, হালকা হয়ে গেছে, ট্রাকের বেগ বাড়বে। এই যে অনেকে হিসাব করে ফেলছে, কত হবে? 10। তো কেমনে হইল? আগে ভর m1 এবং আগে বেগ v1, জায়েদ খান পড়ে যাওয়ার পরে ভর m2 v2 সমান সমান হবে। দেখো এই জিনিসটাই তো বলে, যদি ভর কমে যায় বেগ বেড়ে যাবে, বুঝছো? তাহলে m1 হচ্ছে জায়েদ, টোটাল ভর আগে কত ছিল? 80 আর 20, তাহলে 80 আর 20 100, 100 গুণ 8, এখন কত ভর? 80 গুণ v2, তাহলে অতএব v2 8 মিটার পার 10 মিটার পার সেকেন্ড। কত হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বেগ হচ্ছে 10, এখন আরো বেশি বেগ নিয়ে চলবে, বুঝছো? এইবার সেম ঘটনা এখানে, ধরো কোনো বস্তু ঘুরতেছে, ভালো করে বুঝবা, কোনো বস্তু ঘুরতেছে, যদি ঘুরতে কোনোভাবে, বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত করব না, ঘুরতে যদি কোনোভাবে তার জড়তার ভ্রামক কমে যায়, ঘূর্ণন বেগ বেড়ে যাবে। জড়তার ভ্রামক কমে গেলে ঘূর্ণন বেগ বেড়ে যাবে, জড়তার ভ্রামক যদি বেড়ে যায় তাহলে ঘূর্ণন বেগ কমে যাবে। দেখো এটাই বলতেছে, আই যদি কমে যায় ওমেগা যাবে বেড়ে, আই যদি বেড়ে যায় ওমেগা যাবে কমে, অর্থাৎ আয়ন আর ওমেগা ওয়ানের গুণফল থাকবে কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে জড়তার ভ্রামক বেশি হয়ে গেলে কৌণিক বেগটা কমে যাবে, কমে গিয়ে আলটিমেটলি আই আর ওমেগার গুণফল এইটা সেম থাকবে, অর্থাৎ কৌণিক ভরবেগ আগে আর পরে সেম থাকবে। কি ক্লিয়ার? তাহলে এখন আসো আমরা ছোট ছোট দেখি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার ম্যাথ করতে পারি কিনা। তাহলে লিখো আজকের প্রথম প্রবলেমটা। এই প্রবলেমটা বলতেছে একজন নর্তকী হাত প্রসারিত করে 4 রেভলিউশন পার সেকেন্ড বেগে ঘোরে। বলো এটার মানে কি? বলো 4 রেভলিউশন পার সেকেন্ড মানে কি? সেকেন্ডে 4 বার। বলা হচ্ছে হাত গুটিয়ে নিলে তার জড়তার ভ্রামক, তার জড়তার ভ্রামক 60% কমে যায়। হাত গুটিয়ে নিলে তার জড়তার ভ্রামক 60% কমে যায়। এখন তার ঘূর্ণন বেগ কত হবে? মানে এখন সে সেকেন্ডে কয়বার ঘুরবে?
এখন তার ঘূর্ণন বেগ কত হবে? ধরো একজন নর্তকী নাচতেছিল, নাচের ধরো বিভিন্ন মুদ্রা টুদ্রা থাকে, তো কোনো একটা স্টেপে আগে হাত প্রসারিত করে নাচতেছিল, হাত প্রসারিত করে এইভাবে ঘুরতেছিল আর কি। এবার হাত গুটায় নিছে, তা হাত যদি গুটায় নেয় তাহলে কিন্তু জড়তার ভ্রামক কমে গেছে, আর জড়তার ভ্রামক কমে গেলে ঘূর্ণন বেগটা বাড়বে। তাহলে আসো দেখি, তাহলে একজন নর্তকী হাত প্রসারিত করে, এই যে হাত প্রসারিত করে নাচতেছিল মানে ঘুরতেছিল আর কি, এই এটা হাত প্রসারিত অবস্থায়। এবার হাত গুটাই নিল, হাত গুটাই নিছে, বুঝতে পারছো? হাত গুটাই নিল, এবার গুটাই নেওয়ার পরে তার ঘূর্ণন বেগ কত হবে? আগে কত ছিল? আগে ω1 4 রেভলিউশন পার সেকেন্ড, ω2 চাইছে, এটা বের করতে হবে কত জানি না আমি। আগে জড়তার ভ্রামক I1 হচ্ছে I, ওকে। এবার হাত গুটাই নেওয়ার পর তার জড়তার ভ্রামক I2 হবে 60% কমে যায়, 60% কমে যায়। তাহলে I1 হচ্ছে I2 হচ্ছে 60% কম, তাহলে আগেরটা থেকে 60% কম, তাহলে I মাইনাস I এর 60%। তুমি বড় হইছো না? বলো বড় হইছো কিনা? তাহলে একটু বড় হইলে লাইন গ্যাপ দিতে হবে, 60% কমে যায় মানে থাকে কত পার্সেন্ট? 40%, দ্যাট মিনস 0.4 I। I1 যদি I হয় তাহলে I2 হবে 0.4 হয়। এইবার দেখো ঘুরতে ঘুরতে, জাস্ট ঘুরতে 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 হাতটা গুটাই নিছে। ওরে কেউ ধাক্কা দিছে? ওরে কেউ ঠেলা দিছে? ওরে কেউ ঘূর্ণি দিছে? দেয়নি, ও ওর মতো হাতটা গুটাই নিছে। তাহলে কি হলো? হাত যখন এভাবে প্রসারিত, হাত যখন এভাবে প্রসারিত, তখন ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব বেশি, ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব বেশি হওয়ার কারণে, এই যে দূরত্ব বেশি হওয়ার কারণে জড়তার ভ্রামক বেশি। কিন্তু হাত যখন গুটাই নিবে জড়তার ভ্রামক তখন কমে যাবে। এই কারণে আগে হাত হাত প্রসারিত অবস্থায় সেকেন্ডে 4 বার করে ঘুরতেছিল, এভাবে সেকেন্ডে 4 বার করে ঘুরতেছিল। এখন হাত যখন গুটাই নিবে জড়তার ভ্রামক কমে ঘূর্ণন সংখ্যা তার বেড়ে যাবে। কি ক্লিয়ার? ঘূর্ণন সংখ্যা তার বেড়ে যাবে। তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল, দ্যাট মিনস L1 সমান সমান L2। তাহলে I1 ω1 সমান সমান I2 ω2। I1 হচ্ছে I, I2 হচ্ছে 0.4 I, ω1 হচ্ছে 4 আর ω2 হচ্ছে বের করতে চাই। তাহলে I আর I কাটাকাটি, তাহলে অতএব ω2 = 4 ডিভাইডেড বাই 0.4। তাহলে 4 কে 0.4 দিয়ে ভাগ দিব 10, তাহলে 10 রেভলিউশন পার সেকেন্ড। দেখো সেকেন্ডে সে এবার 10 বার ঘুরবে। কয়বার ঘুরবে সেকেন্ডে? 10 বার। বুঝতে পারছো? হ্যাঁ। তো এই কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা সহজ ম্যাথ, ঠিক আছে? এবার আসো আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। একবার সেই ছোটবেলায়, অনেক ছোট যখন ছিলাম তখন একটা ভিডিও বানাইছিলাম। এটা কি পাবে নেট? আচ্ছা, তো একটু একটু ব্যারিস্টার সুমন চলে আসছে। দেখো লাস্টে চলে যায়, এখানে তো ম্যাথ ট্যাথ করাইছি, এবার একটু লাস্টে চলে যাই। দেখো এই যে
ঘূর্ণন অক্ষ থেকে হাত যখন প্রসারিত থাকবে তখন ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব বেশি হওয়ার কারণে জড়তার ভ্রামক বেশি থাকবে। ঠিক আছে? কত ছোট ভাই, অনেক ছোট। এই কত সালের এটা? 4 বছর আগের ভিডিও। 4 বছর আগের ভিডিও। আচ্ছা দেখো, দুইটা পানির বোতল নিলাম। পানির বোতল নিলে কি হলো, পানির বোতল নিয়ে যখন আমি হাত দুইটাকে দূরে সরায় রাখবো তখন জড়তার ভ্রামক বেশি। পানির বোতল দুইটা নিচে যাতে জড়তার ভ্রামক একটু বেশি হয়, যেন ব্যাপারটা ভালো করে বুঝতে পারি আমি। ঠিক আছে? দেখো স্লো হয়ে গেল, হাত প্রসারিত করলাম, স্লো হয়ে গেল। হাত গুটাই নিলাম, দেখো ঘূর্ণন সংখ্যা বেড়ে গেছে। ঠিক আছে? ঘূর্ণন সংখ্যা বেড়ে গেছে। আবার হাত প্রসারিত করলাম, স্লো হয়ে গেল। দেখো হাত গোটায় নেওয়ার সাথে সাথে ঘূর্ণন সংখ্যা বেড়ে গেছে। কি ক্লিয়ার? বলো বুঝছো কিনা? আরেকবার দেখি একটু, আরেকবার দেখি। দেখো হাত প্রসারিত, স্লো, হাত গুটাই নিলাম, এই যে ঘূর্ণন সংখ্যা বেড়ে গেছে, সাই 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 করে ঘুরতেছে। আবার যখন হাত প্রসারিত করলাম, স্লো হয়ে গেছে। এই দেখো হাত গোটায় নেওয়ার সাথে সাথে ঘূর্ণন সংখ্যা বেড়ে যাচ্ছে। বোতল নিচ্ছেন কেন? বোতল যদি নিই তাহলে জড়তার ভ্রামক আরেকটু বাড়বে। বোতল নিলে জড়তার ভ্রামক আরেকটু বাড়বে। যদি এভাবে ধরো বোতল নিই, দুইটা হাতে দুইটা বোতল নিই, বোতল নিয়ে যদি এভাবে থাকি তাহলে জড়তার ভ্রামক আরো বাড়বে। কি ক্লিয়ার? তো এই জন্য বোতল নেওয়া হয়েছিল। ঠিক আছে, বুঝে গেছি। তাহলে আসো তো এই টাইপের আরো দুইটা ছোট ছোট ম্যাথ করে ফেলি। ছোট ছোট ম্যাথ বলা হচ্ছে, ধরো কোনো কারণে, ধরো কোনো কারণে পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে, ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেল। পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক হলো, ব্যাসার্ধ অর্ধেক হলো। দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? দিন রাত্রির দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? বলো, দিন রাত্রির দৈর্ঘ্য কোন এককে মাপবা? কি দিয়ে মাপবা? সেন্টিমিটার দিয়ে মাপবা না মিটার দিয়ে মাপবা? বলো দেখি। দিন রাত্রির দৈর্ঘ্য মাপতে বলছে, দৈর্ঘ্য। দৈর্ঘ্য মাপতে গেলে কোন এককে মাপতে হবে? দৈর্ঘ্য মানে কিন্তু মিটার না, এই দৈর্ঘ্য হচ্ছে ঘন্টা। বর্তমানে দিন রাতের দৈর্ঘ্য, দিন আর রাত মিলায় 24 ঘন্টা। তো এই হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে? দেখছো খালি হাতে কত সুন্দর গোল লাগছে। তাহলে এই যে পৃথিবী ঘুরতেছে, পর্যায়কাল একবার ঘুরে আসতে মানে দিন রাত হইতে যে সময় সেটা 24 ঘন্টা। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ আর। এইবার যদি ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ, ভর অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, ভর অপরিবর্তিত থাকবে, ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায় তাহলে এটা হচ্ছে r/2। তাহলে এই যে পর্যায়কাল T2, এই T2 কত হবে এটা বের করতে হবে। তাহলে L1 = L2। ঘুরতে 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 ব্যাসার্ধটা কমে গেছে। কেউ কোনো ধাক্কা টাক্কা দেয়নি, কেউ এসে ধাক্কা দেয়নি, কেউ এসে কোনো বল প্রয়োগ করেনি, কোনো এলিয়ান এসে ধাক্কা টাক্কা কিচ্ছু দেয়নি। তাহলে কোনোভাবে ঠিক আছে, ধরো কোনো কারণে পৃথিবীর ভর অপরিবর্তিত হয়। একজন বলছে পৃথিবী কিভাবে বুঝবো? এত সুন্দর করে লিখলাম পৃথিবী, বাংলায় লিখলাম, পড়ো বা পৃথিবী কিভাবে বুঝবো? এরা পৃথিবী, এই যে পৃথিবী কিভাবে ঘুরে, হাই হাই, পৃথিবী কিভাবে ঘুরে? ওই পৃথিবী না ঘুরলে দিন রাত হয়? এই পাগল, পৃথিবী না ঘুরলে দিন রাত হয়? হার্ট ফেল করছি। হার্ট কোন দিকে থাকে, ডান দিকে না বাম দিকে? হার্ট ফেল করছি আমি। এই যে ওই যে বাংলা সিনেমায় দেখবা, বাংলা সিনেমায় একজন অ্যাক্টর আছে, নাম হচ্ছে আনোয়ার। সে সবসময় বাবার ভূমিকায় অভিনয় করে। তো মনে করো যে কোনো বাংলা সিনেমায় আগের দেখবা যে কোনো একটা শকিং নিউজ, তাড়াতাড়ি হার্ট চেপে ধরে মনে করো যে পড়ে গেছে, বুঝছো? মানে তার মনে করো যে সে যে যতবার স্ট্রোক করছে, হ্যাঁ, হার্ট ফেল করছে, তা আমিও মনে করো এরকম হার্ট অ্যাটাক করব, এরকম প্রশ্ন করিও না। ছোট মানুষ, একটা মাত্র হার্ট আমার,
একটা মাত্র হার্ট, আর আমি মানুষটা এতটুকু ছোট একটা মানুষ, তুমি যদি এরকম প্রশ্ন করো, বুঝলা, তাহলে এই দুর্বল হার্ট নিয়ে আমি কই যাব বলো? একটু আমার হার্টের কথা চিন্তা করো, পৃথিবী কিভাবে ঘুরে, এটা প্রশ্ন করলা কেন? তোমার জরিমানা হয়েছে, জরিমানা দাও, জরিমানা দাও। I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। আসো, I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, ঠিক আছে? আসো মান বসাই দিব। তো পৃথিবী কি নিরেট গোলক না? নিরেট গোলক কিন্তু পৃথিবী। আমি বলেই দিছি ভর অপরিবর্তিত রেখে। তো জড়তার ভ্রামক, নিরেট গোলকের জড়তার ভ্রামক এই দেখো 2/5, দেখো সবাই তাকাও, 2/5 mr², নিরেট গোলক। এবার যখন ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে তখন জড়তার ভ্রামক হবে 2/5, ভর কিন্তু একই আছে, বলছি ভর অপরিবর্তিত রেখে। এখন তুমি মনে করতে পারো ভাই ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ কেমনে অর্ধেক হয়? ঘনত্ব বেড়ে গেছে। ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক হইতেই পারে, ঘনত্ব বেড়ে গেছে। আগে ভরগুলা একটু ছড়ানো 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 পৃথিবীর মধ্যে ছিল, এবার কি হয়েছে, ঘনত্ব বেড়ে গেছে। তাহলে 2/5 mr/2², আর ওমেগা হচ্ছে 2π/t, তাহলে 2π/t1, আর এটা হচ্ছে 2π/t2, তাহলে 2/5 m 2/5 m 2π ওকে, r² কাটাকাটি 1/t1, তাহলে 2 এর বর্গ 1/4t2। তাহলে এবার আসো t2 বের করব, t1/4। তো t1 এর মান কত? 24 ঘন্টা ছিল। 24 ঘন্টা, তাকে ভাগ দাও 2 দিয়ে, সরি 4 দিয়ে, তাহলে 4 ছক 24, 6 ঘন্টা। দিন রাত্রির দৈর্ঘ্য, দিন রাত্রির দৈর্ঘ্য এখন মিলায়ে 6 ঘন্টা। 3 ঘন্টা রাত, 3 ঘন্টা দিন। ওমেগা কেমনে পাইলেন? এই যে I1 ওমেগা 1, I2 ওমেগা 2, আর ওমেগা মানে ওমেগা দেখো অনেকগুলো সূত্র আছে, এদিকে দেখো। ওমেগার যখন যে সূত্র লাগবে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। ওমেগা মানে 2π/t, ওমেগা মানে 2πf, ওমেগা মানে v/r, ওমেগা মানে 2πn/t, ঠিক আছে? ভান্ডারে এতগুলো সূত্র আছে, যখন যেটা লাগবে টান দিয়ে নিয়ে আসতে হবে। তো এখানে কি বলছে, পর্যায়কাল t1 দেওয়া আছে, পর্যায়কাল একবার ঘুরে আসতে সময়, দিন রাত্রির দৈর্ঘ্য। তাহলে আমি ওমেগার কোন সূত্রটা টান দিয়ে নিব এখান থেকে? 2π/t, এটা ঠিক আছে, 2π/t। তাহলে t2 ইকুয়াল টু 6 ঘন্টা, t2 ইকুয়াল টু 6 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা রাত আর 3 ঘন্টা দিন। তুমি মনে করো সকালবেলা ইঞ্জিনিয়ারিং ব্যাচের একটা ক্লাস করা শুরু করছো, আমার সন্ধ্যা মানে রাত হয়ে গেছে, ঠিক আছে, আবার সকাল হয়ে গেছে আর কি। 6 ঘন্টার ক্লাস শেষ, ইঞ্জিনিয়ারিং ব্যাচের একটা ক্লাস করলেই তোমার একদিন শেষ, বুঝলা? ওকে, তা আমাদের যদি বলে পার্থক্য কত বের করো, এটা হবে 6 ঘন্টা হবে, তাহলে কমলো কতটুকু, হ্রাস পেলো কতটুকু, দিন রাত্রির দৈর্ঘ্য কতটুকু কমে গেল? হ্রাস পেলো 18 ঘন্টা, 24 থেকে 6 বিয়োগ দিবা। ওকে, ডান। ওকে, একটি ঘর্ষণহীন টেবিলের উপর, একটি ঘর্ষণহীন টেবিলের উপর, টেবিলের উপর একটি বস্তু সুতায় বাঁধা অবস্থায় চিত্রানুযায়ী ঘুরছে, চিত্রানুযায়ী ঘুরছে। চিত্রের উল্লেখিত বেগ ভিটা বের করতে হবে। হ্যাঁ, ভিটা বের করতে হবে। প্রশ্নে বলে দিছে কোনো ধরনের কোনো বাহ্যিক বল বা টর্ক প্রযুক্ত হয়নি। দেখো ভালো করে বুঝবা, এটা একটা টেবিল, এই যেটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলের উপর এখানে মাঝখানে প্রথমে একটা ছিদ্র করা হয়েছে, প্রশ্ন অনেক কিছু লেখা আছে, আমি জাস্ট কোর কথাটুকু লিখছি। মাঝখানে একটা ছিদ্র করা আছে, এবার একটা দড়ি এই ছিদ্রের মধ্য দিয়ে বের করে দেওয়া হয়েছে, এই ছিদ্রের মধ্য দিয়ে নিচে দেওয়া হয়েছে। এটা একটা টেবিল কিন্তু। হ্যাঁ, এই যে টেবিলের মনে করো এগুলা পয়া, এবার আর এই সুতার মাথায় একটা বস্তু বাঁধা আছে, এই যে বস্তুটা,
এই বস্তুটা এইভাবে ঘুরছে, বৃত্তাকার পথে এইভাবে ঘুরছিল, আর নিচ দিয়ে সুতা টান টান করে এইভাবে নিচ দিয়ে সুতা বাঁধা আছে। এবার এই সুতাটাকে, এই যে সুতাটা, এই সুতাটা ধরো এখানে একটা ভার ঝুলানো আছে, এখানে একটা ভার যুক্ত করা আছে, আস্তে 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 এটা নিচের দিকে আসতেছে, আস্তে আস্তে এটা নিচের দিকে আসতেছে। তো এইভাবে ঘুরতেছে 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 ঘুরতেছে। তো ঘুরতে 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 ধরো এইখানে আসলো, যখন এই পজিশনে আসলো তখন তার বেগটা বের করতে হবে, এই পজিশনে তার বেগটা বের করতে হবে। এখানে বেগ দেওয়া আছে, এখানে বেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড, আর এই যে ব্যাসার্ধটা এটা বলা আছে 0.6 মিটার, আর এখানে ব্যাসার্ধটা 0.4 মিটার। তাহলে উল্লেখিত এই বেগটা বের করতে বলছে, এই বেগটা বের করতে বলছে, ঠিক আছে। প্রশ্নে এটা বলা আছে বাহ্যিকভাবে কোনো ধরনের বল বা টর্ক প্রযুক্ত হয়নি। আস্তে আস্তে ঘূর্ণন পথের ব্যাসার্ধ কমে আসতেছে। তুমি একটা কাজ করবা, একটা এরকম একটু অর্ধবৃত্তাকৃতি, অর্ধগোলকাকৃতি কোন একটা পাত্র নিবা, ঠিক আছে। পাত্র নিয়ে একটা মার্বেল কিছু একটা রাখবা, রাখার পরে এটাকে ঘুরাবা। তো এটাকে দেখবা ওটা ঘুরতে 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 নিচের দিকে নামবে এক সময়। যত ঘুরতে ঘুরতে নিচের দিকে নামবে এরকম একটা পাত্র নিয়ে ঘুরাবা, এরকম একটা পাত্র নিয়ে ঘুরাবা। তো দেখবা এটা এর তলে এরকম ঘুরতে 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 মার্বেলটা নিচের দিকে আসতে থাকবে, এর এর তল দিয়ে ঘুরতে ঘুরতে নিচের দিকে আসতে থাকবে। যত দেখবা নিচের দিকে আসবে তত দেখবা ঘূর্ণন বেগটা বাড়তে থাকবে, তাই না? বলো তো, যত দেখবা নিচের দিকে আসবে ঘূর্ণন বেগটা বাড়তে থাকবে না কমতে থাকবে? বলো বলো বলো, একটু চিন্তা করো, কল্পনা করো। এরকম একটা অর্ধগোলকাকৃতি পাত্র নিছো, পাত্র নেওয়ার পরে কি করছো, এর উপর একটা, এর ভেতর একটা মার্বেল নিছো, মার্বেল নিয়ে এই মার্বেলটাকে এইভাবে ঘুরাচ্ছ, এইভাবে ঘুরাচ্ছ। তো এটা ঘুরতে 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 আস্তে আস্তে এরকম নিচের দিকে নেমে পড়ে যাচ্ছে। তো যতই দেখবা নিচের দিকে আসবে, যতই নিচের দিকে আসবে তত ঘূর্ণন বেগটা বাড়বে, বাড়বে, কিন্তু ঘূর্ণন বেগ কমবে না, বাড়বে। যত ছোট হবে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, যত ছোট হবে তত ঘূর্ণন বেগটা দেখবা বাড়বে। তো ওই ব্যাপারটাই, যে এর উপরে কোনো বাহ্যিক বল প্রযুক্ত করা হয়নি, ঘূর্ণন পথের ব্যাসার্ধটা কমানো হচ্ছে, তাহলে ঘূর্ণন স্পিডটা বাড়বে। তাহলে চিন্তা করো, এখানে দেওয়া আছে বেগ v1, এটা বেগ v1, এই বেগটা আমাদের v2, এই দূরত্বটা মানে ব্যাসার্ধ এটা r1, এই বেগটা হচ্ছে আমাদের r2, এটা আমাদের বের করতে হবে, এইটা আমাদের বের করতে হবে, খুবই সহজ। তাহলে বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে L1 সমান সমান L2, I1 ওমেগা 1 সমান সমান I2 ওমেগা 2। এবার কথা হচ্ছে কি, আমাদের তো চাইছে v, কোনো সমস্যা নেই। আমি তোমার কি শিখাইলাম, আমি তোমার কি জানাইলাম, যে ওমেগাকে টান দিবা, ওমেগার যে সূত্র আছে, আমার লাগবে ভি, তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তাহলে সবাই একটু দেখো, এটা তো একটা বিন্দু ভরের বস্তু, তাই না? বিন্দু ভরের বস্তু না এটা? তাহলে বিন্দু ভরের বস্তু, এই যে বিন্দু ভরের বস্তুর জড়তার ভ্রামকের সূত্র কি হয়, m1, ঠিক আছে, m1, m তো একটাই, m আর 1 নাকি, এটা এটা যে m, এটা সেই m, m r1 স্কয়ার, আর ওমেগা 1 ইকুয়াল টু v1 বাই r1, m r2 স্কয়ার, আর ভি ওমেগা 2 ইকুয়াল টু v2 বাই r2, v2 বাই r2, ঠিক আছে। তাহলে এম এম কাটাকাটি, দেখো v1 r1 ইকুয়াল টু v2 r2, v1 r1 ইকুয়াল টু v2 r2। এটা না কেপলারের সূত্র থেকে আমরাও পাই, কেপলারের সূত্র থেকে। মহাকর্ষ অধ্যায় পড়ছো না? বলো তো, মহাকর্ষ অধ্যায় পড়ছো, এই সূত্র পড়ছো? মহাকর্ষ অধ্যায় পড়ছো এই সূত্র? তো সেরকম জিনিস, v1 r1 v2 r2। এবার মান বসাইলে কাজ শেষ। মূল সূত্র কিন্তু L1 সমান সমান L2। কেউ যদি এটাকে সূত্র হিসেবে মুখস্থ রাখতে চাও আমার কোনো আপত্তি নেই, বাট সহজ জিনিস, আমি এখান থেকে ভেঙে নিয়ে আসতে পারি। তাহলে v1 এর মান হচ্ছে বের করতে চাই, r1 এর মান 0.4, v2 এর মান দেওয়া আছে 8, 0.6। তাহলে বলো দেখি v1 কত আসছে, 12 মিটার পার সেকেন্ড, ঠিক তো? v1 কত আসছে, এই যে এটা v1, যে এর বেগটা স্পর্শক বরাবর, এই বেগটা v1, তাহলে 12 মিটার পার সেকেন্ড, এই যে। তাহলে দেখো ঘূর্ণন পথের, সহজ কথা, ঘূর্ণন পথের ব্যাসার্ধ ছোট হয়ে আসছে না? তো ঘূর্ণন পথের ব্যাসার্ধ মানে কি, হাত গুটাই নিলাম না, জড়তার ভ্রমণ কমে গেল না, তা ঘূর্ণন বেগ বেড়ে যাবে না? তাই হয়েছে, ঠিক আছে, এটাই। ওকে, ঠিক আছে, গুড। তাহলে এই ম্যাথটা তোমরা আমার করে দাও। পৃথিবীর অনুসুর ও অপসুর স্থানের দূরত্ব, পৃথিবীর অনুসুর ও অপসুর স্থানের
দূরত্বের অনুপাত যথাক্রমে যথাক্রমে 1:√3 1:√3। তাহলে উক্ত দুই বিন্দুতে পৃথিবীর অক্ষীয় বেগ বা রৈখিক বেগ, পৃথিবীর স্পর্শকীয় বেগ বা রৈখিক বেগের কক্ষপথে রৈখিক বেগের অনুপাত নির্ণয় করো। ওকে, অনুপাত নির্ণয় করো। বলো পারবা কিনা, বলো পারবা কিনা। এখন কথা হচ্ছে ভাই অনুসুর আর অপসুর কি? দেখো এদিকে তাকাও, মহাকর্ষ অধ্যায়ে আমরা পড়ছি, মহাকর্ষ অধ্যায়ে এই যে এটা হচ্ছে সূর্য, তো সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, বৃত্তাকার না, কক্ষপথগুলো এরকম উপবৃত্তাকার, পুরোপুরি বৃত্ত না। আর সূর্য থাকে কোথায়? এই উপবৃত্তের একটা ফোকাসে সূর্যের অবস্থান, উপবৃত্তের একটা ফোকাসে সূর্যের অবস্থান। তো ধরো আমি একটু ছোট করে আঁকি, এইটা হচ্ছে সূর্য, এই যেটা হচ্ছে সূর্য। তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সূর্যের চারপাশে এরকম একটা কক্ষপথে ঘুরতেছে, উপবৃত্তাকার কক্ষপথে। তো সূর্যের কেন্দ্র থেকে পৃথিবী, দেখো পৃথিবী কিন্তু সবসময় একই দূরে থাকে না, একই দূরত্বে থাকে না। এইখানে যখন পৃথিবী অবস্থান করতেছে তখন এখান থেকে এই দূরত্ব, যখন এখানে অবস্থান করতেছে তখন এখান থেকে দূরত্ব এত, এই দূরত্বটা বড় দূরত্ব। আর যখন পৃথিবী ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে, এখানে যখন চলে আসছে তখন দূরত্বটা হচ্ছে এত। এই দূরত্বটাকে আমি বললাম r1, এই দূরত্বটাকে আমি বললাম r2। ঠিক আছে? যখন দূরে তখন বেগটা কম v1, যখন কাছে চলে আসবে তখন বেগটা বেশি v2। ঠিক আছে? কেমনে ঘুরে সূর্যের চারপাশে, দেখো আমি তোমার ঘূর্ণনটা দেখাই। সূর্যের চারপাশে পৃথিবী কেমনে ঘুরে, এইখানে বেগ দ্রুত, তারপরে স্লো, আবার দ্রুত, আবার স্লো, আবার দ্রুত, স্লো। তাহলে কিভাবে ঘুরে? সাই ভাবে ঘুরে আর কি। যেখানে গিয়ে স্লো, তারপর সাই করে যাবে, আবার সাই করে যাবে, এখানে গিয়ে স্লো হয়ে যাবে, এখানে এসে দ্রুত স্পিডে ঘুরবে। কি ক্লিয়ার? তাহলে এখানে বেগটা বেশি, এখানে বেগটা কম, বুঝলা? তাহলে সূত্র কি? v1r1 = v2r2। এই বড় দূরত্বটার নাম দেখো, বড় দূরত্বটা অনেকে অনুসুর অপসুর বোঝে না। সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর এই বড় দূরত্ব একটা, আর সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর ছোট যে দূরত্বটা এইটা হচ্ছে আরেকটা। তো এখন কোনটাকে অনুসুর বলবো, কোনটাকে অপসুর বলবো, পোলাপান বুঝে উঠতে পারে না। আমি তোমার একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। অনু মানে কি? ক্ষুদ্র না? তাহলে ক্ষুদ্র দূরত্বটা, ছোট দূরত্বটা সেটা হচ্ছে অনুসুর, অনু। আর যেটা বড় দূরত্ব সেটা হচ্ছে অপসুর, শর্টকাট। তা আমাদের বলছে অনুসুর ও অপসুর স্থানের ব্যাসার্ধের অনুপাত যথাক্রমে। তাহলে অনুসুর হচ্ছে r2 আর অপসুর হচ্ছে r1, এটার অনুপাত 1:√3। তাহলে উক্ত স্থান দ্বয়ে বেগের অনুপাত, দেখো আমি এটাকে r2 ধরছি, এটাকে r1 ধরছি। আমাদের প্রথমে বলা আছে অনু, পরে বলা আছে অপ। তাহলে r2/r1 হচ্ছে 1/√3। তাহলে আমাদের v2/v1 এটা আমাদের বের করতে হবে। v2/v1 আমরা বের করব। ঠিক আছে? v2 কেন নিচের দিকে হলো? এই পাগল এইভাবে ঘুরছে না, এইভাবে ঘুরলে স্পর্শক বরাবর এদিকে, স্পর্শক বরাবর প্রত্যেকটা পয়েন্টে রৈখিক বেগ এদিকে না, এই যে এদিকে না। বোঝা গেছে কেন নিচের দিকে, কেন উপরের দিকে? ঠিক আছে, বলো। তাহলে আমাদের v2/v1 এর রেশিওটা বের করতে হবে। তো একটু আগেই তো সূত্র পেয়ে গেছি। এবার দেখো, একে কি কেউ ডিস্টার্ব করছে? পৃথিবীকে কেউ ধাক্কা দিছে? না। পৃথিবীকে কেউ ধাক্কা দিছে? না। গতির বিপরীত দিকে বা গতির দিকে কোনো ধাক্কা নেই, কোনো টর্ক নেই, কিচ্ছু নেই। তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল, দ্যাট ইজ L1 = L2, শেষ। এবার L = কি? I ওমেগা, I1 ω1, I2 ω2। এবার বলো, পৃথিবীর ভর হচ্ছে m, এখানে ভর m, এখানেও তো ভর m, ভর তো চেঞ্জ হবে না। তাহলে সূর্যের কেন্দ্র হচ্ছে অক্ষ, এইটা অক্ষ, এটাকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এখানে যখন অনেক বেশি দূরত্ব, r1 দূরত্ব, তাহলে জড়তার ভ্রামক কি লিখবো? বিন্দু ভরের জন্য m/r1²। এইবার দেখো অনেকের খটকা লাগবে যে ভাই আপনি এখানে জড়তার ভ্রামক লিখলেন 2/5 m r²। হ্যাঁ, তখন ঘূর্ণন অক্ষ ছিল পৃথিবীর কেন্দ্র, আর এবার ঘূর্ণন অক্ষ সূর্যের কেন্দ্র। আমি যদি পৃথিবীর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চিন্তা করি, তাহলে পৃথিবী একটা গোলক ভর,
বাট সূর্যের কেন্দ্রকে অক্ষ নিয়ে চিন্তা করলে সূর্যের চারপাশে ঘূর্ণনের জন্য পৃথিবী একটা বিন্দু ভর। সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব সেই গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। কি কথা বুঝছো? তাহলে একই বস্তু ক্ষেত্র বিশেষে কখনো গোলক কখনো কিন্তু বিন্দু ভর। মাথায় রাখিও, বুঝতে হবে এই জিনিসগুলো, কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। তাহলে এইটা যদি অক্ষ হয় তাহলে এইটা হচ্ছে অনেক দূরের একটা বিন্দু ভর, তাহলে এম আর অন স্কয়ার, আর ওমেগা হচ্ছে ভি ওয়ান বাই আর ওয়ান। ঠিক একইভাবে এম আর টু স্কয়ার ওমেগা টু হচ্ছে ভি টু বাই আর টু, এম আর এম কাটাকাটি, তাহলে অর্থাৎ ভি ওয়ান আর ওয়ান ভি টু আর টু, ভি ওয়ান আর ওয়ান ভি টু আর টু, শেষ। তাহলে এখন অনুপাত লাগবে, তো অনুপাত হচ্ছে কি, কার অনুপাত, ভি টু, এটা এমসিকিউ, ভি টু বাই ভি ওয়ান, তাহলে আর ওয়ান বাই আর টু, তাহলে আর ওয়ান বাই আর টু মানে √3 ডিভাইডেড বাই 1। স্বাভাবিক, যেখানে দূরত্ব বেশি সেখানে বেগটা কম, আর যেখানে দূরত্বটা কম সেখানে বেগ বেড়ে যাইতে হবে, স্বাভাবিক। ঠিক আছে, সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে, মনে পড়ে? সমান সময়ে এমনভাবে ঘুরবে যেন সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে। এখানে যে ক্ষেত্রফল তৈরি করছে ঠিক ওই সময় এখানেও সেম ক্ষেত্রফল তৈরি করতে হবে। এই কারণে এর এখানে আস্তে আস্তে দৌড়াইতে হবে, এখানে দ্রুত দৌড়াইতে হবে, না হলে তো সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করতে পারবে না। ঠিক আছে, এই আর তো অলওয়েজ সেম হয় না। হ্যাঁ, সেম হয় না বলেই তো এইখানে আর ওয়ান দূরত্ব, তার জন্য জড়তার ভ্রামক এম আর ওয়ান স্কয়ার, আর এখানে আর টু, তখন এম আর টু স্কয়ার। এই তো জড়তার ভ্রামক তো চেঞ্জ হচ্ছে, জড়তার ভ্রামক চেঞ্জ হচ্ছে বলেই তো বেগ চেঞ্জ হচ্ছে, কৌণিক ভরবেগ সংরক্ষণশীল বিধায়। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে এবার কৌণিক ভরবেগ নিয়ে আলোচনা গেল নাকি? 4 নম্বর 5 বলা হচ্ছে একটি 12 কেজি ভরের চাকতি, 12 কেজি ভরের ও 16 সেন্টিমিটার ব্যাসার্ধের চাকতি 80 আরপিএম এ ঘুরছে, এর কেন্দ্রগামী অক্ষের সাথে স্পর্শ করিয়ে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের 3 কেজি ভরের একটি রিং স্পর্শ করিয়ে রাখলে এখন ঘূর্ণন বেগ কত হবে? খুবই ইজি ম্যাথ। তোলো। একজন বলছো সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, ব্যাপারটা বুঝি না, এটা মহাকর্ষ অধ্যায়ের জিনিস। মহাকর্ষ অধ্যায়ে কেপলারের সূত্র পাল্টে আছে। অপসূর অনুসূরটা আরেকবার। সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, বড় দূরত্ব অপ, ছোট দূরত্ব অনু। কেন ছোট দূরত্ব অনু? অনু মানে ক্ষুদ্র, শর্টকাট। দেখো কি বলছে, একটা চাকতি, একটু বড় করে আঁকি না, এই যে একটা চাকতি, এই চাকতিটা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরছিল, ঘুরছিল কত আরপিএম এ? 80 আরপিএম এ, দ্যাট ইজ ওমেগা 1, 80 আরপিএম, এই 80 আরপিএম এ ঘুরছিল। এর ভর কত দেওয়া আছে? 12 কেজি। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 16 সেন্টিমিটার। তাহলে এর ভর আর ব্যাসার্ধ 12 কেজি আর 16 সেন্টিমিটার ব্যাসার্ধ। ঠিক আছে, আর এবার কি করা হয়েছে শোনো। এবার এর সাথে
এই এই কেন্দ্রগামী অক্ষের সাথে স্পর্শ করিয়ে একটা রিং রাখা হয়েছে, একটা রিং। আগে এটা কিন্তু চাকতি ছিল, নিরেট, ঠিক আছে, এরকম এই রিং রাখা হয়েছে। তো রিংটার ভর কত? রিংটার ভর 3 কেজি 4 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে এর আর 4 সেন্টিমিটার, আর এর ভর, রিংয়ের ভর হচ্ছে 3 কেজি। তাহলে বলো তো ভাই, জড়তার ভ্রামক বাড়বে না কমবে? বলো 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 বলো, জড়তার ভ্রামক বাড়বে না কমবে? বলো, জড়তার ভ্রামকের কি চেঞ্জ হবে? জড়তার ভ্রামক বাড়বে। তো জড়তার ভ্রামক যদি বাড়ে তাহলে ঘূর্ণন বেগ ওমেগা সেটা কমবে। সেই ওমেগাটা চাইছে, যে আগে তো ওমেগা 180 আরপিএম ছিল, এখন ওমেগা কত আরপিএম হবে? আরপিএম মানে কি? রেভলিউশন পার মিনিট। এটাকে যদি তোমার রেডিয়ান পার সেকেন্ডে নিতে ইচ্ছা হয় নিতে পারো, বাট নেওয়ার কি দরকার? এটা যদি আরপিএম এ থাকে ওটাও আমার আরপিএম এ অ্যান্সার আসবে, সুতরাং ওইটা আমি আরপিএমটা চেঞ্জ করার দরকার নেই, আমি আরপিএম এ ওমেগা 2টা বের করে নেব। তাহলে আসো, কৌণিক ভরবেগ সংরক্ষণশীল কনসেপ্ট L1 = L2। তাহলে L = I1 ওমেগা 1 আর L2 = I2 ওমেগা 2। নাও এবার বসাই দাও। L হচ্ছে L1 I1 ওমেগা 1, I1 হচ্ছে জড়তার ভ্রামক, এটার চাকতি। তাহলে দেখো আমি একবারে মান বসাবো, তো সবাই একটু তাকাও, দেখো ভালো করে দেখো, একবারে মান বসাই দিব। চাকতির জড়তার ভ্রামক 1/2 mr², 1/2 m 12 কেজি, r স্কোয়ার 16 সেন্টিমিটার, তাহলে 0.16 স্কোয়ার, হাফ m r স্কোয়ার। ওমেগা 1 হচ্ছে 80 আরপিএম। দেন I2, তাহলে এবার পরবর্তীতে জড়তার ভ্রামক, এবার এই ক্ষেত্রে জড়তার ভ্রামক। তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক, চাকতি তো আছেই, চাকতি কিন্তু আছেই, জড়তার ভ্রামক স্কেলার রাশি, যদি এখানে যা যা আমি রাখবো জড়তার ভ্রামক টোটালটা যোগ হবে আর কি। তাহলে চাকতি যেহেতু আছে 1/2, চাকতির ভর 12 কেজি, চাকতির ব্যাসার্ধ 0.16 স্কোয়ার। তাহলে চাকতিরটা নিলাম, প্লাস জড়তার ভ্রামক আরো বাড়ছে এবার রিংয়ের। তাহলে চাকতিরটা নিলাম, এবার রিংয়ের জড়তার ভ্রামক, তার জড়তার ভ্রামক। তো তার জড়তার ভ্রামক কত হবে? রিংয়ের জড়তার ভ্রামক ভালো করে বোঝো তো। রিং যদি, দেখো ভুলে গেলে কিন্তু এখন মাইক দিব, রিং যদি এইভাবে ঘুরতে থাকে, এইভাবে যদি রিং ঘুরতে থাকে, এটা কিন্তু অক্ষ কিন্তু এইটা না, এটা যদি হইতো তাহলে mr² বসাই দিতাম। তাহলে এইটা যদি হয় তাহলে লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য 2mr²। না mr² না 2mr²। ঠিক আছে, I2টা আবার বুঝাচ্ছি ভালো করে দেখো, কমেন্ট করবা না, কমেন্ট করলে কিন্তু মাইক দিব। দেখো এখানে তাকাও, I2 কি? পরবর্তীতে জড়তার ভ্রামক, কার জড়তার ভ্রামক? চাকতির সাথে আবার রিং আছে, তাহলে জড়তার ভ্রামক কি হয়? যোগ হয়। তাহলে এই সিস্টেমের টোটাল জড়তার ভ্রামক কত? চাকতির জড়তার ভ্রামক নিলাম, ওকে। এবার রিংয়ের জড়তার ভ্রামক, রিং অংশের জড়তার ভ্রামক, রিং অংশের দেখো অক্ষ কিন্তু এইটা, অক্ষ কিন্তু এই যে স্পর্শক ছুঁয়ে আছে, এইভাবে ছুঁয়ে আছে, এইটা হচ্ছে রিংটা। তাহলে মধ্যবিন্দু দিয়ে গেলে mr² হইতো, খাতা উল্টাই দেখো। আর প্রান্ত বিন্দু দিয়ে তলের সাথে যদি লম্বভাবে অক্ষ থাকে তাহলে 2mr², অর্থাৎ mr² সাথে আবার mr² যোগ। m এর মান 3 কেজি, ঠিক আছে, এই যে 2 × m এর মান 3 কেজি, r² 4 সেন্টিমিটার, তাহলে 0.04 তার স্কোয়ার, 0.04 তার স্কোয়ার, এটা হচ্ছে I2। এবার আসো ওমেগা 2টা আমরা বের করব। আসো ওমেগা 2 বের করব। 0.5 × 12 × 0.16 স্কোয়ার × 80, এটাকে ভাগ দিব কি দিয়ে? 0.5 × 12 × 0.16 তার স্কোয়ার, তার সাথে যোগ হবে 2 × 3 × 0.04, হিসাব দেখিও, এর স্কোয়ার, ওকে। তাহলে এখন অ্যান্সার হচ্ছে 75.29 আসছে, 75.29 আরপিএম, 75.294 এত আরপিএম এ ঘুরবে, স্বাভাবিক। আগে তো 80তে ঘুরতেছিল, এখন তো একটা রিং দেওয়ার কারণে জড়তার ভ্রামক আরো বেড়ে গেছে, তো জড়তার ভ্রামক বেড়ে গেলে ঘূর্ণন স্পিড কমে যাবে, ঠিক আছে, ঘূর্ণন স্পিড কমে যাবে। তাহলে আরপিএম এই বের করছি আমি, রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করি নাই,
আরপিএম মানে রেভলিউশন পার মিনিট। মিনিটে কতবার? মিনিটে 80 বার। এখন মিনিটে কতবার? মিনিটে 75 বার, 75.29 বার। ঠিক আছে। আরপিএম কেন? আরপিএম এমনি এমনি। তাহলে মোটামুটি হইল। ঠিক আছে, আরো ম্যাথ করতে হবে, তারপরে টর্কের ম্যাথ করতে হবে, অনেক ম্যাথ করা লাগবে আজকে। বলা হচ্ছে একটি 0.2 কেজি ভরের বস্তুকে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে ঘোরানো হচ্ছে। সুতায় বেঁধে মিনিটে 10 বার ঘোরানো হচ্ছে। তো প্রশ্ন করছে এর কৌণিক ভরবেগ কত? এর কৌণিক ভরবেগ কত? 10 সেকেন্ড পর মিনিটে ঘূর্ণন সংখ্যা মিনিটে ঘূর্ণন সংখ্যা 6টি হলে গতির বিপরীতে প্রযুক্ত টর্ক কত? গতির বিপরীতে কি পরিমাণ টর্ক প্রযুক্ত করা হয়েছে সেটা বের করতে হবে। গতির বিপরীতে প্রযুক্ত টর্ক কত? তো প্রথমে আসো, কি করা হয়েছে? সুতায় বেঁধে ঘোরানো হচ্ছে, এইভাবে ঘোরাচ্ছি। ভর কত? 0.2 কেজি ভরের বস্তু। কত সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতায় বেঁধে ঘোরানো হচ্ছে। মিনিটে কয়বার? 10 বার। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই n/t। এই যে যখন যে সূত্র লাগবে, অবস্থা বুঝে ব্যবস্থা। তাহলে 2 পাই মিনিটে 10 বার, তাহলে 10 বার মিনিটে মানে 60 সেকেন্ড। মিনিটে মানে 60 সেকেন্ড, 0 0 কাটাকাটি। তাহলে π/3 রেডিয়ান পার সেকেন্ড। π/3 রেডিয়ান পার সেকেন্ড। এইটা ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার? এবার কৌণিক ভরবেগ চাইছে। আসো, এই অবস্থায় কৌণিক ভরবেগ কত? এল ইকুয়াল টু কি? আর ক্রস পি। এল ইকুয়াল টু আর ক্রস পি বা এল ইকুয়াল টু আই ওমেগা, যেভাবে আসো না কেন, ওই আর ক্রস পি দিয়ে তুমি আই ওমেগার কাছেই পৌঁছাবা। ঠিক আছে, আর ক্রস পি ধরো দিলা, আর ক্রস পি এটা ধরো দিলা। আর পি ইকুয়াল টু কি? এম ভি ইকুয়াল টু কি? ওমেগা আর। ঠিক আছে, এইভাবে করে তুমি কিন্তু এই সূত্রের কাছেই পৌঁছাবা। তাহলে এল ইকুয়াল টু আই ওমেগা। এবার মানগুলো বসাই দিব। তাহলে আই হচ্ছে জড়তার ভ্রামক। দেখো তো, বিন্দু ভর না সুতায় বেঁধে যদি ঘোরানো হয়, এটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে বস্তুর ভর। তাহলে বিন্দু ভর, জড়তার ভ্রামক এম আর স্কয়ার। তাহলে এম আর স্কয়ার, আর এই যে ওমেগা তো রেডিয়াসে। তাহলে এম এর মান 0.2 কেজি, আর এর মান 100 সেন্টিমিটার মানে 1 মিটার, আর ওমেগা π/3। তাহলে 0.2, এই পাই মানে কিন্তু পাই মানে 3.1416, আবার 180 বসাইও না। 0.2 ইন্টু 3.1416, তাকে ভাগ দিব কত দিয়ে? 3 দিয়ে। তাহলে 0.020944 এত। একক কি হবে? আর পি, তাই না? আর ক্রস পি, আর পি সাইন থিটা আর কি। তাহলে আর পি মানে এম ভি। তাহলে একক কি হবে? একক হবে কেজি মিটার, তারপরে মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড হবে। কি বলো, বুঝছো? কিনা? ওকে, আচ্ছা, এবার এর সাথে আরেকটা অংশ যুক্ত আছে। বলো কি অংশ যুক্ত আছে? কি বলছে?
এর সাথে আরেকটা অংশ যুক্ত আছে, বলো এর কৌণিক ভরবেগ কত বের করলাম। এবার 10 সেকেন্ড পর মিনিটে ঘূর্ণন সংখ্যা 6টি হলে প্রযুক্ত টর্ক কত। এই রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্ক, শেষ ম্যাথ। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্ক, ম্যাথ শেষ। তাহলে কৌণিক ভরবেগের 2 নম্বর অংশ আর কি, তাহলে প্রযুক্ত টর্ক, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার বের করতে হবে, ডেল এল বাই ডেল টি। ঠিক আছে, ডেল এল বাই ডেল টিও লিখতে পারো, আবার ডি ডিটি অফ এলও লিখতে পারো, যার যেটা খুশি। তাহলে উপরে এল টু মাইনাস এল ওয়ান কৌণিক ভরবেগের পরিবর্তন, আর নিচে হচ্ছে সময় টি বা ডেল টি। এবার আসো এল টু, এল এল মানে আই ওমেগা, আয়ের কোনো চেঞ্জ হয়নি কিন্তু, দেখো আয়ের কোনো কিন্তু চেঞ্জ হয়নি, আই কিন্তু আমি একই রাখছি, একই দড়িতে বেঁধেই ঘোরাচ্ছি, কিন্তু জাস্ট ঘূর্ণন বেগের পরিবর্তন হয়েছে। তাহলে এল টু, এল ইকুয়াল টু আই ওমেগা টু, আই যেহেতু সেম আছে, আই ওমেগা ওয়ান। আমি সুতার দৈর্ঘ্য চেঞ্জ করি নাই, ভরও চেঞ্জ করি নাই, তাহলে জড়তার ভ্রামক চেঞ্জ হবে না, জড়তার ভ্রামক চেঞ্জ হবে না। তাহলে জড়তার ভ্রামক চেঞ্জ না হলে আই ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ডিভাইডেড বাই ডেল টি। ওকে, এবার মানগুলো বসাই দাও, এবার মানগুলো বসাই দাও, কাজ শেষ। আই জড়তার ভ্রামক এম আর স্কোয়ার 0.2, তারপরে 1 স্কোয়ার আই, তারপরে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান, ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান। তাহলে ওমেগা টু, বর্তমানে ওমেগা টু কত হবে, ওমেগা টু 2 পাই এন বাই টি। তাহলে 2 পাই বলা হচ্ছে এর 10 সেকেন্ড পর মিনিটে ঘূর্ণন সংখ্যা 6টি, তাহলে 6 ভাগ মিনিটে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 0 6, তাহলে নিচে 10, তাহলে পাই বাই 5, পাই বাই 5, ঠিক আছে, পাই বাই 5, তাই না। তাহলে এটা হচ্ছে ওমেগা টু, তাহলে ওমেগা টু মানে হচ্ছে পাই বাই 5, আর ওমেগা ওয়ান মানে পাই বাই 3, আর ডেলটি কত সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে প্রযুক্ত টর্ক পেয়ে যাব। তাহলে আসো 0.2 ইন্টু 1 স্কোয়ার, তো 1 পাই মানে 3.1416 ইন্টু 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, এটাকে ভাগ দিব 10 দিয়ে। দেখো তো এটা আসছে কিনা, মাইনাস 0.00837, এত নিউটন পার মিটার, এটা আসছে কিনা। কেন মাইনাস আসছে, গতির বিপরীতে বলছে না, গতির বিপরীতেই তো বলছে, হ্যাঁ সমস্যা কি, গতির বিপরীতে বলছে বলেই তো মাইনাস চলে আসছে, গতির বিপরীতে বলছে, অর্থাৎ গতি যেদিকে তার বিপরীতে দেওয়া হয়েছে, এই কারণেই তো আসলে দেখো, এই কারণেই তো ঘূর্ণন সংখ্যা কমে গেছে, স্বাভাবিক। তাহলে গতির বিপরীতে প্রযুক্ত টর্ক কত, তো গতির বিপরীতে প্রযুক্ত টর্কের মান হচ্ছে 0.008377, আর মাইনাস মিন করতেছে যেহেতু গতির বিপরীত, অর্থাৎ এটা মন্দনজনিত বল, মানে মন্দনজনিত টর্ক, কৌণিক মন্দনজনিত টর্ক। আগে আমরা ওই যে মন্দনজনিত বল টল বের করতাম না, বেগ কমে গেলে মন্দন হইতো, ধরো একটা গুলি দেওয়ালের মধ্যে প্রবেশ করলো, বেগ কমে গেল, তো সেই ক্ষেত্রে দেওয়ালের বাধা দানকারী বল বের করতাম, বাধা দানকারী মন্দনজনিত বল বের করতাম, তো সেই জিনিসটা, ঠিক আছে, সেই জিনিসটা। দাদা যদি কোনো সূত্রের দুই পাশে দুইটি 1 কেজি বস্তু এত বেগে, সুতার দুই পাশে দুইটি এত বেগে কোনো অক্ষের সাপেক্ষে সেন্ট্রিফিউগাল ফোর্স দ্বারা টান দুইটা কি ব্যালেন্স করতে হবে। আমি সেন্ট্রিফিউগাল ফোর্স তো জানি না, পারি না তো, ওটা যখন পড়াবো তখন বলিও, ওটা তো আমি পারি না এখন, এটা তো আমি এখন বলবো না, ঠিক আছে, এটা আমি এখন তো বলবো না। ওকে, একজন জিজ্ঞেস করছে দাদা আর কয়টা ক্লাস, হ্যাঁ আর তো লাগবে, ধরো 10টা 12টা ক্লাস লাগবে, ঠিক আছে, 10টা 12টা ক্লাস লাগবে। এইসব গ্রামের চাচাতো ভাইগুলো কি করে জানো, এরা ক্লাস করে না, প্রথম থেকে ক্লাসে থাকে না, হুট করে ক্লাসের মাঝখানে ঢুকে জিজ্ঞেস করে ভাই কয়টা ক্লাস লাগবে, বুঝছো, ঢুকে জিজ্ঞেস করে কয়টা ক্লাস লাগবে। দেখো আজকে সুন্দর করে বলে দিলাম কয়টা ক্লাস লাগবে, ঢুকে জিজ্ঞেস করে কয়টা ক্লাস, একটাই কমেন্ট, ভাই কয়টা ক্লাস লাগবে, জীবনে একটা কমেন্ট করাই শিখছে, টাইপও শিখছে ওইটুকুই, আর কয়টা ক্লাস লাগবে, এই ছাড়া আর টাইপ শেখে নাই। ওকে ক্লিয়ার, বলো। দেখো এদের সাথে বকতে গিয়ে ভুলে গেলাম যে এরপরে কি ম্যাথ করাবো, শর্ট টাইম মেমোরি লস, এরপরে কি করাবো,
এবার আসো টর্কের ম্যাথ, টর্কের লব্ধি হিসাব করবো। আসো টর্কের লব্ধি হিসাব করতে হবে। দেখো এটা হচ্ছে একটা সরু সুষম দণ্ড। এই সরু সুষম দণ্ডটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। এটা হচ্ছে অক্ষ। ভাই এটা আবার কেমন অক্ষ? এটা হচ্ছে এই রকম অক্ষ, এই রকম অক্ষ, বুঝতে পারছো? এই অক্ষের চারপাশে ঘুরতে পারে, অক্ষের চারপাশে ঘুরতে পারে। তাহলে অক্ষটা তোমার দেখাই, এই যে কালা জাহাঙ্গীরকে নিয়ে আসি একটু। এই যে এটা এইভাবে ঘুরতে পারে, এই যে এইভাবে ঘুরতে পারে, বুঝতে পারছো? তাহলে অক্ষ কোনটা? অক্ষটা হচ্ছে এই যে তোমাদের দিকে লম্ব, এই যে এটা হচ্ছে অক্ষ, এটা হচ্ছে অক্ষ। এই কলমটা লাল, এই যে আমার হাতের যে গোলাপি কলমটা, এটা হচ্ছে অক্ষ। এই অক্ষের চারপাশে এভাবে ঘুরতে পারে, ঠিক আছে? এভাবে ঘুরতে পারে। তো এই ব্যাপারটাকে যদি এভাবে আঁকি, এভাবে দেখাই, তাহলে এভাবে এরকম, এই যে এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের চারপাশে এটা ঘুরতে পারে, ঠিক আছে? অক্ষের চারপাশে এটা ঘুরতে পারে। তো এখন বলা হচ্ছে যে এই বিন্দুতে ধরো এইভাবে বল প্রযুক্ত করা হলো। এই বিন্দুতে প্রযুক্ত বল F1 এখান থেকে এই বিন্দুতে করা হয়েছে, এই দূরত্বটা R1। এবার আসো এই পাশে এই কর্নারে ধরো এখানে আরেকটা বল প্রযুক্ত করা হলো, এখানে আরেকটা বল প্রযুক্ত করা হলো। ধরো এটা একটু লম্বভাবেই করা হইলো, এই বলটা একটু লম্বভাবেই প্রযুক্ত হইল, লম্বভাবেই প্রযুক্ত হইল। তো এই প্রযুক্ত বলটা এটা হচ্ছে F2, প্রযুক্ত বলটা F2। এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত? এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে R2। তাহলে যদি এইটা অক্ষ হয়, এটা যদি আমাদের ঘূর্ণন অক্ষ হয়, তাহলে তাহলে এটা ঘুরবে, হয় এদিকে ঘুরবে, এভাবে ঘুরবে, নয়তো এদিকে ঘুরবে। তো ঘুরবে এটা, তো এটা ঘুরবে, ঠিক আছে? তো এখন আমরা কি বের করতে চাই? এটা ঘুরবে বুঝলাম, এটা আমরা কি বের করতে চাই? লব্ধি টর্ক বের করতে চাই, লব্ধি টর্ক বের করতে চাই, লব্ধি টর্ক, ঠিক আছে? তো বলো লব্ধি টর্ক কেমনে বের করবো? মানগুলা দিয়ে দিই, তাহলে সাথে একটা ম্যাথ হয়ে যাবে। ধরো এটা 20 নিউটন, এটা ধরো 5 সেন্টিমিটার, R1 হচ্ছে 5 সেন্টিমিটার, R2 ধরো 5 সেন্টিমিটার, আর F2 এর মান হচ্ছে 10 নিউটন, F2 এর মান 10 নিউটন। এই যে কোণটা, এটা তো লম্বভাবে বুঝতেই পারতেছো, এই যে কোণটা 90 ডিগ্রি, এই যে কোণটা এটা বলে দিচ্ছি 60 ডিগ্রি। তাই এখন আমাদের টর্ক বের করতে হবে। তাহলে কয়টা টর্ক প্রযুক্ত হচ্ছে বলো তো? এখানে 2টা। তাহলে এর উপর প্রযুক্ত নিট টর্ক মানে লব্ধি টর্ক আমাদের বের করতে হবে। তাহলে 2টা টর্কের লব্ধি বের করব, 2টা টর্কের লব্ধি বের করবো। আসো আলাদা আলাদাভাবে 2টা টর্কের লব্ধি বের করি। তাহলে এটার জন্য বললাম টর্ক τ1। আচ্ছা দেখো তো এটার জন্য, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R1 মান লিখি শুধু, 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার, এটা হচ্ছে R। প্রযুক্ত বল এখানে, এই যে প্রযুক্ত বল, এটা হচ্ছে F। তো প্রযুক্ত বল F এর মান কত? 20 নিউটন। আর এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। সবসময় একটা কাজ করবা, পাস করে যাওয়ার পরে কোণ নিবা। তাহলে দেখো আর এর মাথা, F এর মাথা, মাথা এক জায়গা, তো মাথার সাথে মাথা নিলে তো কোণ নেওয়া যায়, ঠিক আছে? কিন্তু তুমি একটু পাস করে যাওয়ার পরে কোণ নাও, সুবিধা হবে। এই যে পাস করে গেল, তুমি এফটাকে একটু বর্ধিত করে দিলা, আর আরটাকে একটু বর্ধিত করে দিলা, এফটাকে বর্ধিত করে দিলা, আরটাকে বর্ধিত করে দিলা। বলো তো এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা তো 60 ডিগ্রি। তাহলে এইখানে আমি টর্ক বের করব, এইখানে আমি টর্কটা বের করব। তাহলে τ1, টর্ক 1, টর্কের সূত্র কি? আর এফ সাইন থিটা। আর এর মান বসাবো, এফ এর মান বসাবো, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা বসাবো। আর এর মান ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব 0.05, ঠিক আছে? ঘূর্ণন অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব 0.05। এফ এর মান, এফ এর মান, তো এফ এর মান কত? এফ এর মান হচ্ছে, এফ এর মান কত? এফ এর মান 20 নিউটন, আর সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি মানে √3/2, তাহলে 0.05 ইন্টু 20 ইন্টু সাইন 60, তাহলে √3/2, √3/2 এত নিউটন মিটার। শুধু এবার আসো, শুধু টর্কের মান বের করলে হবে না, ভালো করে ফিল করবা, এবার বুঝবা। সাথে লাগবে দিক। তাহলে এটা আর এর দিক, এটা বর্ধিত করে এই দেখো এফ এর দিক, আর এর দিক, এফ এর দিক। তাহলে আর ক্রস এফ, দেখো ডান হাত, আর ক্রস এফ, আর ক্রস এফ কোন দিকে? তোমাদের দিকে। আর ক্রস এফ তোমাদের দিকে, আর ক্রস এফ তোমাদের দিকে,
আর ক্রস এফ, তাহলে তোমাদের দিকে মানে ডট, তাহলে এই যে টাওয়ান এটা হচ্ছে ডট, মানে এই যে একটা তীর শিখাইছিলাম, একটা তীর যদি তোমার দিকে আসে তুমি তীরের মাথাটা দেখতে পাও, তাহলে তীরের মাথাটা দেখতে পাও। আর তীর যদি তোমাকে ছেড়ে চলে যায় তুমি তীরের পিছনের অংশ দেখতে পাও, যেটা দেখতে ক্রসের মতো। তাহলে ডট মানে বুঝবা উপরে উঠে আসতেছে, আর ক্রস মানে বুঝবা ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে এটা ডট কারণ উপরে উঠে আসতেছে, দেখো আর ক্রস এফ টর্ক, আর ক্রস এফ টর্ক, তাহলে টর্ক টাওয়ানের ডিরেকশন আমি পাইলাম। এবার সেম একইভাবে টাউ টুটা বের করব, ঠিক আছে, সেম একইভাবে টাউ টুটা বের করবো। আসো, তাহলে এইটা হচ্ছে এফ, এবার দেখো এটা এফ, সরি আর, আর টু 0.05 মিটার। এফ বল প্রযুক্ত হয়েছে এখানে, প্রযুক্ত বল এফ কত 10 নিউটন। এই মধ্যকার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে পাস করে যাওয়ার পরেও কোণ 90 ডিগ্রি। এই যে এটা আর, আর পাস করে গিয়ে এটা এফ, এটা এফ, এটা এফ, তাহলে এটা আর, এটা আর, এটা এফ, তাহলে আর ক্রস এফ, দেখো আর ক্রস এফ, এই যে এটা আর ডান হাতি নিয়ম, আর ক্রস এফ, আর ক্রস এফ, দেখছো কোন দিক বলো, আর ক্রস এফ কোন দিক, উপরের দিক। তাহলে এই ক্ষেত্রে টর্ক হিসাব করব, তাহলে টর্কের ডিরেকশন হচ্ছে উপরের দিক, তাহলে টাউ টু ইকুয়াল টু আর এফ সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। আর এর মান 0.05 ইন্টু 10, বলো বুঝছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, 0.05 ইন্টু 10 1/2, তাহলে এটা হচ্ছে 0.5 নিউটন মিটার। ভাই বলো তো এবার দুটো টর্ক, এই যে দুটো টর্ক আমি বের করলাম, এই দুটো টর্ক একই দিকে না বিপরীত দিকে, বলো বলো, যে বলতে পারবে তাকে 10 টাকা দিব, বলো দুটো টর্ক একই দিকে নাকি বিপরীত দিকে? ইয়েস একই দিকে, সেম দিকে, তাহলে সেম দিকে ডট, সেম দিকে ডট, তাহলে দুটো টর্ক যেহেতু একই দিকে, লব্ধি টর্ক হবে টাউ1 প্লাস টাউ2, লব্ধি টর্ক হবে টাউ1 প্লাস টাউ2, যেহেতু একই দিকে, এবং লব্ধিও থাকবে ডট মানে উপরের দিকে। তাহলে এই দুইটা যোগ করে দিব, তাহলে √3/2 প্লাস 0.5, এটাই হচ্ছে লব্ধি টর্ক। তাহলে 1.366 এত নিউটন মিটার, এইটা হচ্ছে লব্ধি টর্ক। ডান, লব্ধি টর্ক বের হয়ে গেছে। এবার আসো একটু ফিল করি তো, দেখো এই যে লাঠিটা আছে, লাঠিটাকে দেখো, চিন্তা করো, একটু ফিল করো, এবার এটা নিয়ম, এবার তুমি ম্যাথ ফিল করো। এই বরাবর ধাক্কা দিলাম, এই বরাবর ধাক্কা দিলে এই বলটা এইভাবে লাঠিটাকে ঘুরাইতে চাই, আর একজন এদিক থেকে ধাক্কা দিচ্ছে, এদিক থেকে ধাক্কা দিচ্ছে, তাহলে এদিক থেকে ধাক্কা দিয়ে লাঠিটাকে এভাবে ঘুরাইতে চাই। তাহলে দেখো এদিক থেকে ধাক্কা দিয়ে এভাবে ঘুরাইতে চাই, এদিক থেকে ধাক্কা দিয়ে এভাবে ঘুরাইতে চাই, তো ভালো তো, দুইজন তো একই দিকে ঘুরাইতে যাচ্ছে, দুইজন তো একই দিকে ঘুরাইতে যাচ্ছে, একই দিকে ঘুরাইতে যাচ্ছে, এই যে এইভাবে ঘুরাইতে যাচ্ছে, এইভাবে ঘুরাইতে চাচ্ছে কিনা বলো, এইভাবে ঘুরাইতে চাচ্ছে কিনা, তাহলে এটা এইভাবে ঘুরবে। আর দেখো এইভাবে যদি ঘোরে, এই যে উপরের দিকে টর্ক, এভাবে যদি ঘুরে আসে, এভাবে যদি ঘোরে, উপরের দিকে টর্ক। ভাইয়া F1 ও F2 এর লব্ধি করে তাও টর্ক বের করা যায় না? না, ওটা করবা না, না না, F1 আর F2 এর লব্ধি করে তারপর টর্ক বের করবা না, ঠিক আছে? এটা কেমনে হবে? দুইটা বল কি একই বিন্দুতে ক্লিয়ার হতো যে তুমি লব্ধি করবা? দুইটা বল তো আর একই বিন্দুতে ক্লিয়ার হতো না, তুমি লব্ধি করবা কেমনে? ভেক্টরের সূত্র খাটে তো লব্ধি হবে না, তাহলে এটা মাথায় রাখিও। তাহলে এই হচ্ছে লব্ধি টর্ক। তাহলে আমি আরেকবার দেখাই, এইটা ধাক্কা দিয়ে এদিকে ঘুরাইতে চাই, এই যে টাউ1, আর এটা ধাক্কা দিয়ে এদিকে ঘুরাইতে চাই, দ্যাট ইজ টাউ2, তো টাউ1 এদিকে, টাউ2 এদিকে, তো ভালো, তো ভালোভাবে ঘুরবে, আরো ভালোভাবে ঘুরবে, তো তাই হয়েছে, দুইটা যোগ হয়ে গেছে। কি ক্লিয়ার? তাহলে আসো তো তোমরা একটা ম্যাথ করে দাও তো। নাও লব্ধি টর্ক নির্ণয় করবা, লব্ধি টর্ক নির্ণয় করবা। একটা সরু সুষম দণ্ড, একটা সরু সুষম দণ্ড, এই দণ্ডের উপর এদিক থেকে একটা বল দেওয়া হয়েছে, এদিক থেকে একটা বল দেওয়া হয়েছে 10 নিউটন, আর এদিক থেকে একটা বল দেওয়া হয়েছে
বল দেওয়া হয়েছে 50 নিউটন। আর ঘূর্ণন অক্ষটা এখানে, ঘূর্ণন অক্ষটা এখানে, এই দূরত্বটা হচ্ছে 3 সেন্টিমিটার, ঠিক আছে। আর লাঠির দৈর্ঘ্য বলা আছে, লাঠির দৈর্ঘ্য বলা আছে 10 সেন্টিমিটার। লাঠির দৈর্ঘ্য বলা আছে 10 সেন্টিমিটার। তাহলে লব্ধি টর্কের মানটা বের করতে হবে, করো। ও হ্যাঁ, সরি সরি, অ্যাঙ্গেল, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। আর 50 নিউটন লম্বভাবে আছে। ভাইয়া পরীক্ষার সময় কি আমরা ডিরেক্ট ক্যালকুলেটর মান বের করতে পারবো? অবশ্যই পারবা, কেন পারবা না? 100 বার পারবা, 100 বার পারবা। অ্যাঙ্গেল তো দিলাম, এই যে এটা 30 আর এটা 90। তাহলে আসো আবারও সেম ভাবে, তাহলে প্রথমে আসো এইটার জন্য টর্ক বের করি। তাহলে এটার জন্য ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব এটা, তাহলে 0.03 মিটার। প্রযুক্ত বল এই যে এটা 50 নিউটন প্রযুক্ত বল, ডট 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 ডট। তাহলে এবার আসো টর্ক টাউ 1, তাহলে আর এফ সাইন থিটা একবারে লিখবো নাকি না? সূত্র লিখি, সরি একবারে লেখা যাবে না, আমি একবারে পারি না, একবারে পারি না আমি। 0.03, এফ এর মান 50, সাইন 90, সাইন 90, ওকে। তাহলে 0.03 গুণ 50, তাহলে 1.5। এবার দিক কোন দিকে, শুধু মান বের করলে চলবে না, দিক কোন দিকে সেটাও বের করতে হবে। দিক আসো, এইটা আর, এটা এফ, এটা এফ, তাহলে আর ক্রস এফ, আর ক্রস এফ উপরের দিক, তাহলে এই দিকটা উপরের দিক, ডট। এবার দ্বিতীয়টা, এবার দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা এই যে এই দূরত্বটা ঘূর্ণন অক্ষ থেকে এই যে দূরত্বটা, আর লাঠির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে 10 আর 3, 10 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তাহলে এটা 7 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার? 7 সেন্টিমিটার, ওকে। আর এখানে প্রযুক্ত বল কত? এখানে এইভাবে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলটা কত? প্রযুক্ত বল 10 নিউটন। মধ্যবর্তী এই কোণটা কত? 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল ডট 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 এফ, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ভেক্টর আর। তাহলে আর আর এফ এর মধ্যবর্তী কোণ দেখো, এই যে 30 ডিগ্রি, কিন্তু 30 ডিগ্রি, ওকে। তাহলে এখানে টর্কের মানটা যদি হিসাব করি, টর্ক 2 আর এফ সাইন থিটা। সবসময় পাস করে যাওয়ার পরে কোণ নিবা, পায়ের সাথে পা মিলায় কোণ নিবা। আর এর মান 0.07, ঠিক আছে। অনেকে কোণ নিতে পারে না, অনেকে কোণ উল্টাপাল্টা করে ফেলে। কোণ সবসময় পায়ের সাথে পা মিলায় কোণ নিবা, দেখো, অথবা মাথার সাথে মাথা, এই যে বলের ভরে দূরত্বের মাথা আবার বলের মাথা, দুইটা নিয়ে 30 ডিগ্রি। তাহলে আর এর মান 0.07, এফ এর মান 10, আর সাইন 30 ডিগ্রি। তাহলে 0.07 গুণ 10 ইন্টু সাইন 30, তাহলে 0.35 এত নিউটন মিটার। এই যে টর্কটা, এই টর্কটা কোন দিকে বলো? এই যে টর্কটা, এই টর্কটা কোন দিকে? এটা আর, এটা এফ, তাহলে আর ক্রস এফ, এই যে আর ক্রস এফ, এই যে আর ক্রস এফ, এই যে তিনবার দেখালাম, আর ক্রস এফ ভেতরের দিকে। তাহলে ভেতরের দিক হলে ক্রস, ঠিক আছে। তাহলে এটা ডট, এটা ক্রস, তাহলে এবার লব্ধি কি হবে? এবার লব্ধি হবে এই দুইটার বিয়োগফল। কোনটা থেকে কোনটা বিয়োগ দিব? বড়টা থেকে ছোটটা। এটা হচ্ছে 1.5, এটা হচ্ছে 0.35, তাহলে এটা থেকে ওটা বিয়োগ দিব। তাহলে অতএব লব্ধি টর্ক হবে টাউ 1 মাইনাস টাউ 2। অর্থাৎ লব্ধি কার দিকে হবে? বড়টা যেদিকে তার দিকে হবে, স্বাভাবিক।
দুটো বল যদি পরস্পরের বিপরীতে ক্রিয়া করে, লব্ধি বল কোন দিকে হবে? যে বলটা বড় তার দিকে। ঠিক তেমনি ভাবে লব্ধি টর্ক কোন দিকে হবে? যে টর্কের মানটা বেশি তার দিকে। তাহলে এবার বিয়োগ করতে হবে 1.5 মাইনাস 0.35, 1.5 মাইনাস 0.35। ওকে, তাহলে এটা হচ্ছে 1.15 এত মিটার। দেখো আমি ছোট মানুষ, আমি এভাবে আলাদা আলাদা করে দুইটা বলের জন্য আলাদা আলাদা করে টর্ক বের করে দিক বের করে হিসাব করছি। তুমি যখন আরেকটু বড় হয়ে যাবা তখন তুমি চাইলে কিন্তু একবারে করতে পারবা, এই চিত্র দেখেই করে ফেলতে পারবা। ঠিক আছে, এর জন্য হিসাব করবা আর, এটার জন্য এফ, আর ক্রস এফ, টর্কের মান হিসাব করবা, এর জন্য হিসাব করবা, দেখবা দুইটা পরস্পরের বিপরীত দিকে না একই দিকে, যদি একই দিকে হয় যোগ করবা, বিপরীত দিকে হলে বিয়োগ করবা, শেষ। কি ক্লিয়ার? একই দিকে হলে যোগ করবা, বিপরীত দিকে হলে বিয়োগ করে দিবা, একবারে করে ফেলবা হিসাবটা। মানে এই যে আমি ভেঙে ভেঙে করছি, তুমি সেই হিসাবটা এই চিত্রে একবারে করে ফেলবা। কি বলো, পারবা কিনা? ঠিক আছে, বলো পারবা কিনা? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, লব্ধি টর্কের মান এটা। জড়তার ভ্রামক কত? একটা লাঠি, এই হচ্ছে একটা লাঠি, এই লাঠিটা এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, এই যে এই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। তো এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর এই লাঠিটার ভর হচ্ছে 4 কেজি। ধরো 3 সেন্টিমিটার 4 কেজি বেশি হয়ে গেছে, 0.4 কেজি। এর জড়তার ভ্রামক বের করতে হবে এই অক্ষের সাপেক্ষে। আর মোট দৈর্ঘ্য, লাঠির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বলো তো জড়তার ভ্রামক বের করতে পারবা? বলো। এটা হচ্ছে ঘূর্ণনক্ষ, এই ঘূর্ণনক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ও বিন্দুর সাপেক্ষে, ধরো এটা ও বিন্দু, এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে হবে। পারবা কিনা বলো? কিভাবে করবা? কিভাবে করতে পারবা বলো? দুইভাবে করা যায়, আসো। প্রথমে খুঁজে বের করবা এর মধ্যবিন্দু। তা আমার তো এই অক্ষের সাপেক্ষে লাগবে, ঠিক আছে। এই যে দেখো এইটা হচ্ছে এই মধ্যবিন্দু, ডট ডট দি, এটা আসলে এভাবে আর কি, ডট 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 ডট, এই যে এইভাবে ভেতরে ঢুকে গেছে, এটা ডট 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 ডট। তো আমার দরকার এই অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে আমার দরকার, তাহলে আই, তাহলে আমি চলে যাব মধ্যবিন্দুতে, মধ্যবিন্দুতে গিয়ে 1/12 ml² নিব, তারপরে এর ভর নিব m, আর দুই অক্ষের মধ্যকার দূরত্ব নিব। তাহলে পুরো দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, পুরো দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে তার অর্ধেক 5 সেন্টিমিটার, এই অর্ধেক 5 সেন্টিমিটার, এইটুকু 5 সেন্টিমিটার। এবার 5 সেন্টিমিটার থেকে 3 বাদ দাও, 2 সেন্টিমিটার, তাহলে 0.02 তার স্কয়ার, 0.02 তার স্কয়ার। মান বসে দাও এবার। 1/12, এম এর মান 0.4, এল এর মান, এল দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, 0.10 তার স্কয়ার, এম এর মান 0.4, এবার 0.02 তার স্কয়ার। তাহলে 12 ইনভার্স গুণ 0.4 গুণ 0.10 তার স্কয়ার প্লাস 0.4 গুণ 0.02 তার স্কয়ার। তাহলে 0.000493 এত কেজি মিটার স্কয়ার। এই বলো জড়তার ভ্রামক এটা আসছে কিনা? বলো বলো জড়তার ভ্রামক এটা আসছে কিনা? বলো বলো দ্রুত। হ্যাঁ, এটা অর, অর তোমার একটা চালাকি বুদ্ধি শিখাই, একটা চালাকি বুদ্ধি তোমার শিখাই, তুমি কিন্তু কারো শিখাবে না। এই লাঠিটার জড়তার ভ্রামক বের করতে হবে, তাই তো? এই লাঠির জড়তার ভ্রামক বের করতে হবে কোন বিন্দুর সাপেক্ষে? এই যে এই বিন্দুর সাপেক্ষে। এই দৈর্ঘ্যটুকু কত? এই দৈর্ঘ্যটুকু কত? 3 সেন্টিমিটার। ওকে, তাহলে একটা কাজ করি, এইটুকুরে কেটে ফেলে দিলাম, 7 সেন্টিমিটার কেটে ফেলে দিছি। এবার বলো এইটার জড়তার ভ্রামক বের করতে পারবা কিনা? বলো 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 বলো। প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দু, প্রান্ত বিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক পারবা না? বলো পারবা কিনা? প্রান্ত বিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক। আচ্ছা, পুরো লাঠির ভর হচ্ছে 0.4 কেজি, তাহলে 10 সেন্টিমিটারের ভর একটু করে রাখি এখানে,
ছোট্ট করে, 10 সেন্টিমিটারের ভর 0.4 কেজি, তাহলে 3 সেন্টিমিটারের ভর কত? অতএব 1 সেন্টিমিটারের ভর 0.4 ডিভাইডেড বাই 10 সেন্টিমিটার, তাহলে অতএব 3 সেন্টিমিটারের ভর, 3 সেন্টিমিটারের ভর, তাহলে 0.4 ডিভাইডেড বাই 10 গুণ 3, 3 সেন্টিমিটারের ভর, তাহলে 0.4 ডিভাইডেড বাই 10 ইন্টু 3, তাহলে 3/25, 0.12, 0.12 কেজি, 0.12 কেজি, বুঝছো? তাহলে এটা প্রান্ত বিন্দুগামী, তো প্রান্ত বিন্দুগামী জড়তার ভ্রামক 1/3 ml স্কয়ার, 1/3 ml স্কয়ার, এম এর মান 0.12, এল স্কয়ার 0.03 তার স্কয়ার। ওকে, ডান, বুঝতে পারছি? ওকে, এখন তুমি বলতে ভাই এটা তো এতটুকু না, এটা তো পুরাটুকু, আপনি এটা কেন করলেন, এটা কেন করলেন, এটা হবে না তো। ইয়েস, আমিও একমত, এটা হবে না, এর সাথে যোগ করতে হবে। এবার দেখো, যেটুকু ফেলে দিয়েছিলাম সেটুকু নিয়ে আসি, জড়তার ভ্রামক তো স্কেলার রাশি, তাহলে যেটুকু ফেলে দিয়েছি সেটুকু নিয়ে আসে যোগ করে দিলেই তো হয়ে গেল। কতটুকু ফেলে দিয়েছিলাম? 7 সেন্টিমিটার ফেলে দিয়েছিলাম, তাহলে এবার 3 সেন্টিমিটার বাদ, এবার এই 3 সেন্টিমিটারটুকু বাদ, তাহলে এই 7 সেন্টিমিটারের প্রান্ত বিন্দু, দেখছো চালাকি, দেখছো? 7 সেন্টিমিটারের প্রান্ত বিন্দু, তাহলে 7 সেন্টিমিটার প্রান্ত বিন্দুর জন্য সূত্রটা কি? আবার 1/3 ml স্কয়ার, এম কত হবে? এই দেখো, 10 সেন্টিমিটারের ভর 0.4, 10 সেন্টিমিটার ভর 0.4, 3 সেন্টিমিটার ভর বের করছে, তাহলে 7 সেন্টিমিটার ভর বের করতে পারবে না, তাহলে 0.4 ডিভাইডেড বাই 10 ইন্টু 3, অথবা 0.12 কেজি হচ্ছে 3 সেন্টিমিটারের ভর, পুরোটার ভর হচ্ছে 0.4, তাহলে 0.4 থেকে 0.12 বাদ দিয়ে দাও, 0.4 মাইনাস 0.12 বাদ দিয়ে দাও, তাহলে 0.28, 0.28, বুঝতে পারছো? এই যে 60 সেন্টিমিটার এর ভর 0.4 মাইনাস 0.12, 0.28 কেজি। আর দূরত্ব 7 সেন্টিমিটার, 0.07 স্কয়ার, দেখি কত আসে। যদি আগেরটার সাথে না মিলে তাহলে আজকে রাতে ভাতই খাবো না আমি। যদি আগেরটার সাথে না মিলে তাহলে কি করবো না বলো? আজকে রাতে আর ভাতই খাবো না। 0.12, 0.03, যদি না মিলে তাহলে তো খবর আছে। 1/3, 0.28, 0.07, যেন ভুল না হয়। দেখি, এ হে 0.00493, কাটাই মিলে গেছে, আরো আছে এরপরে, কিন্তু আমি আর লিখলাম না, বুঝলা? চালাকি দেখছো? চালাকি দেখছো? হয়ে গেল, শেষ, বুঝলাম, জড়তার ভ্রামক বুঝলাম। এইবার আসো, প্রশ্ন আসলে এইটা না, প্রশ্ন হচ্ছে লাঠিটি অঘূর্ণনশীল অবস্থায় থাকলে, অঘূর্ণনশীল অবস্থায় থাকলে প্রযুক্ত টর্কের ক্রিয়ায় 2 সেকেন্ড পর কৌণিক বেগ কত হবে? এটা আবার কি কোশ্চেন? কোন লাঠিটি? ওই আগের লাঠি, এই লাঠিটাই, এই যে এটা ছিল ঘূর্ণনক্ষ, 3 সেন্টিমিটার, লাঠির ভর ছিল 0.4 কেজি, লাঠির দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার। কিভাবে টর্কগুলো প্রযুক্ত হয়েছিল দেখি। 10-30 ডিগ্রিতে আর 50 নিউটন, 10 নিউটন প্রযুক্ত হয়েছিল 30 ডিগ্রি কোণে, আর 50 নিউটন প্রযুক্ত হয়েছিল এভাবে। এই ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার তাহলে আমার বলো, এইখানে প্রযুক্ত লব্ধি টর্ক কত? বলো, লব্ধি টর্ক কত? বের করছি কিনা? করছি। ওকে, লব্ধি টর্ক দেখি, লব্ধি টর্ক 1.15 মিটার। দেখো, সেম কোশ্চেন। লব্ধি টর্ক 1.15 মিটার। আচ্ছা, তাহলে এই দুইটা
এই দুইটা বলের ক্রিয়ায় লব্ধি টর্ক, এই দুইটা টর্কের জন্য লব্ধি টর্ক 1.15 নিউটন মিটার। ওকে, এবার বলো এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক বের করছি কিনা, জড়তার ভ্রামক বের করছি কিনা? ইয়েস, জড়তার ভ্রামক আই বের করছি। ঠিক আছে, আই বের করছি। তো জড়তার ভ্রামক আই কত পাইলাম? এই যে আগের ম্যাথটা দেখো, 0.000493, 0.000493 কেজি মিটার স্কোয়ার জড়তার ভ্রামক। কি বলছে? অঘূর্ণনশীল ছিল। তাহলে আদি কৌণিক বেগ কত? ওমেগা নট 0। কত সময়? টর্ক প্রযুক্ত করার কতক্ষণ পর? টর্ক প্রযুক্ত করার 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড। তাহলে টি হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, কি চাইছে? কৌণিক বেগ কত হবে? ওমেগা কত হবে? আচ্ছা, তুমি কি এই ম্যাথ পারো? দেখো তো এই ম্যাথ কি পারো? একটা গাড়ি ধরো 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, অথবা ধরো স্থির আছে, সাপোজ স্থির আছে, আদি বেগ 0, এর উপর বল প্রযুক্ত হইল 50 নিউটন বল প্রযুক্ত হইল, গাড়ির ভর ধরো 100 কেজি, তাহলে 50 নিউটন বল প্রযুক্ত হলো, 2 সেকেন্ড পর গাড়ির বেগ কত হবে বের করতে পারো কিনা বলো? ইয়েস। কিভাবে? প্রথমে আমরা বলকে ভর দিয়ে ভাগ দিয়ে ত্বরণ বের করি, তারপরে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ তো 0 প্লাস এটি করি না? সেম ম্যাথ। যে পারবে না সে কিন্তু বলদ। ঠিক আছে, বলদ হওয়া যাবে না। তাহলে ওমেগা বের করতে হবে। তাহলে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। আলফা বের করবো, আলফা কেমনে পাবো? ওই যে আলফা বের করার জন্য এই দুটো কাহিনী, আলফা বের করার জন্যই তো এই দুটো কাহিনী। টর্ক ইকুয়াল টু আই আলফা, এইচ আলফা। তাহলে টর্কের মান 1.15, আয়ের মান 0.000493 ইন্টু আলফা। মানগুলো ভালো হয়নি, তো মন খারাপ করার কিছু নাই। 0.000493, 1.15 ভাগ 0.000493। তাহলে আলফার মান বিশাল কৌণিক ত্বরণ, বিশাল 2332.65 এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এইবার টর্কের সূত্র দিয়ে আমরা আলফাটা বের করে নিলাম। এবার আমাদের লাগবে কৌণিক বেগ ওমেগা। তাহলে এবার নেক্সট অংশ, লাস্ট অংশ, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ওকে, তাহলে ওমেগা নট 0, অঘূর্ণনশীল অবস্থা থেকে ওমেগা নট 0, আর আলফা 2332.65 কয় সেকেন্ড পর? 2 সেকেন্ড পর। তাহলে অ্যান্সার গুণ 2, তাহলে 4665.31 এত রেডিয়ান পার সেকেন্ড। এইটা হবে ওমেগা, শেষ কৌণিক বেগ। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে বলো তো কয়টা ম্যাথ করছি? ম্যাথ একটা। কয় ধাপে করছি? 3 ধাপে। আসো ভালো করে বুঝো। এই প্রথম ধাপ টর্ক বের করা, দ্বিতীয় ধাপ জড়তার ভ্রামক বের করা, 3 নম্বর ধাপ বুঝছো? ঠিক আছে, তাহলে এবার আসো একটা ম্যাথ। মনে করো অনন্ত জলিলের ইচ্ছা হয়েছে সে পৃথিবীকে, ঠিক আছে, অসম্ভবকে সম্ভব করার কাজ করবে। সে পৃথিবী ঘুরতেছে, তো সে পৃথিবীকে থামাবে, স্পর্শকীয় বল দিয়ে পৃথিবীকে থামাবে। 1 বছরের মধ্যে থামাবে অনন্ত জলিল, 1 বছরের মধ্যে পৃথিবীকে থামাবে। তাহলে তার পৃথিবীর উপর স্পর্শকীয় কি পরিমাণ বল দিতে হবে? কই গেল? কে চুরি করলো আমার চাকতিটা? এই যে এই দেখো,
এই যে চাকতিটা, এই চাকতিটা ধরো ঘুরতেছে, এই যে ঘুরতেছে, এই চাকতিটাকে ঘুরতেছে, আমি তার থামাইতে চাই, এই যে এইভাবে থামাবো ধরে, ঠিক আছে? এই যে চাকতিটা ধরো ঘুরতেছে, এইভাবে আমি বল দিয়ে থামাবো, এই যে থামালাম। তো অনন্ত জলিল এরকম পৃথিবীকে স্পর্শকে বল দিয়ে থামাবে। এই যে চাকতির মতন ধরো পৃথিবী ওইভাবে ঘুরতেছে, এইভাবে স্পর্শকে বল দিয়ে থামাবে। তো থামাইতে গেলে তাকে কত বল দিতে হবে, আর কত দিনের মধ্যে সে থামাবে? 1 বছরের মধ্যে। তাহলে আসো, পৃথিবীকে 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে থামাতে কি পরিমাণ স্পর্শকীয় বল দিতে হবে? কি পরিমাণ স্পর্শকীয় বল দিতে হবে? তুমি সবকিছু জানো, পৃথিবীর ভর জানো, আচ্ছা লিখে দিচ্ছি, 6 × 10⁻24 কেজি পৃথিবীর ভর। পৃথিবীর ব্যাসার্ধ জানো 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। আর পৃথিবীর 1 বছরের মধ্যে থামাইতে হবে, মানে 365 দিনের মধ্যে থামাইতে হবে, 365 দিনের মধ্যে তোমার থামানোর কাজটা করতে হবে, ঠিক আছে? ধরো তুমি হচ্ছে অনন্ত জলিল। আসো, এই যে এটা হচ্ছে পৃথিবী, নিজ অক্ষে ঘুরতেছে, তাহলে পৃথিবীটাকে থামাইতে হবে। তো থামাইতে স্পর্শকীয় বল দিতে হবে, এই যে স্পর্শক বরাবর বল দিতে হবে। তো স্পর্শকীয় বল, বলো তো স্পর্শকীয় বল ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণে প্রযুক্ত হয়? এই যে স্পর্শকীয় বলটা ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণে প্রযুক্ত হয়? এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এর সাথে কত ডিগ্রি কোণে প্রযুক্ত হয়? 90 ডিগ্রি। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? একটু 3D চিত্র আর কি। এইভাবে বল দিছি, এইভাবে বল ধাক্কা দিছি, দিয়ে 90 ডিগ্রি কোণে থামাচ্ছি, মানে 90 ডিগ্রি কোণে স্পর্শকীয় বল দিয়ে থামাচ্ছি। এই প্রযুক্ত বলের মানটা বের করতে বলছে, যে কি পরিমাণ বল দিলে 1 বছরের মধ্যে থামানো যাবে। বুঝতে পারছো? তো পৃথিবীর ব্যাসার্ধ আর 6400 কিলোমিটার গিভেন, পৃথিবীর ভর গিভেন। তাহলে প্রথম কাজ আগে জড়তার ভ্রামক বের করা, পৃথিবীর জড়তার ভ্রামক বের করা, ঠিক আছে? তাহলে পৃথিবীর জড়তার ভ্রামক আই, জড়তার ভ্রামক 2/5 mr²। কারণ নিজ অক্ষে পৃথিবী ঘুরলে সে একটা গোলক, নিরেট গোলক। তাহলে 2/5 m, 6 × 10⁻24। আর এর মান 6400 × 10⁻3, 6400 × 10⁻3 তার স্কয়ার। আসো, তাহলে 2/5 গুণ 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 গুণ 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার স্কয়ার। 9.8304 × 10⁻37 এত কেজি মিটার স্কয়ার। এটাকে থামাইতে হবে। তো থামাইতে গিয়ে কি পরিমাণ স্পর্শকীয় বল আমি দিব? আসো, বল দিয়ে থামাইতে হবে না? তাহলে বল দিয়ে থামাইতে হবে। আমার বল চাইছে, কিন্তু পৃথিবী তো ঘুরতেছে। তো থামাইতে গেলে যেটা প্রযুক্ত করা লাগবে সেটা কি বল না টর্ক? বলো, সেটা কি বল না টর্ক? টর্ক দিয়ে থামাইতে হবে। তাহলে টর্ক ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে? টর্ক ইকুয়াল টু আই আলফা। তাহলে আর এফ সাইন 90 ডিগ্রি, এই যে আর মানে বড় আর কি, এই আর মানে কিন্তু বড় আর। তাহলে আর বল এফ, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। টর্কের একটা সূত্র লিখলাম, এটা ইকুয়াল টু আই আলফা, ঠিক আছে? আই আলফা। তাহলে দেখো, আমার লাগবে এফ এর মান, এই আর এর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আমি জানি। তাহলে 6400 × 10⁻3 দরকার হচ্ছে এফ এর মান। আই এর মান আমি জানলাম 9.8304 × 10⁻37 গুণ আলফা। বলো তো এফ এর মান জানবো কি জানলে? বলো, ঘুম আসছে। এফ এর মান জানবো কি জানলে? এফ এর মান জানবো, এফ এর মানটা জানবো কি জানলে? আলফার মানটা জানলে। আলফাটা বের করতে হবে। 1 বছরের মধ্যে থামাবো, 1 বছরের মধ্যে থামাবো। আসো, পৃথিবীর বর্তমান কৌণিক বেগ, বর্তমান ওমেগা নট, পৃথিবী ঘুরছে না? তাহলে 2π/t, 2π/t বর্তমান কৌণিক বেগ। তাহলে 2π নিজ অক্ষে একবার ঘুরে আসতে কত সময়? নিজ অক্ষে একবার ঘুরে আসতে কত সময় লাগে? 24 ঘন্টা। তাহলে 24 গুণ 3600 সেকেন্ডে নিলাম,
24 গুণ 2 পাই বাই টি, 24 গুণ 3600, তাহলে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 24 ইন্টু 3600, 7.27 ইন্টু 10⁻⁻5 এত রেট পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে ওমেগা নট, আদি কৌণিক বেগ। থামাই ফেলবো, তার মানে ওমেগা জিরো, থামাই দিছি, তার মানে ওমেগা জিরো থামাই দিছি তো, তাই না? থামাই দিছি কিনা? ওমেগা জিরো কয় বছরের মধ্যে? 1 বছরের মধ্যে। তাহলে টি 365 দিন, 365 দিন, একদিনে 24 ঘন্টা, আর 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে এই যে সেকেন্ডে কনভার্ট করে ফেলছি, এর মধ্যে থামাই দিছি। থামাইতে কি পরিমাণ মন্দন দিতে হবে, কৌণিক মন্দন, সেটা বের করতে হবে। একটা গাড়ি থামাইতে কি পরিমাণ মন্দন লাগবে বের করবা। মন্দন যদি পেয়ে যাও তাহলে কি পরিমাণ বল দিতে হবে সেটা বের করা যাবে না, F = ma দিয়ে। F = ma দিয়ে বের করা যাবে কিনা? তাহলে ওমেগা নট, এটা ওমেগা নট আদি কৌণিক বেগ বর্তমানটা, তারপরে ওমেগা থামাবো জিরো, তারপরে টি কত দিনের মধ্যে, এত দিনের মধ্যে, এত সময়ের মধ্যে, তাহলে কি পরিমাণ কৌণিক মন্দন দেওয়া লাগবে সেটা বের করলেই তো কাজ শেষ। এটা নিয়ে ওখানে বসাই দিব, আলফাটা নিয়ে ওখানে বসাই দিব। ঠিক আছে, কথা বুঝছো? আলফাটা নিয়েই এখানে বসাই দিব। তাহলে একটা কাজ করি, এটার একটু নিচে নামাই, হ্যাঁ, উপরে আলফাটা বের করি। তাহলে উপরে আলফাটা বের করবো কেমনে? ওমেগা = ওমেগা নট মাইনাস আলফা টি, থামাবো তো। তাহলে এটা 0, এটা 7.27 ইন্টু 10⁻⁻5 মাইনাস আলফা ইন্টু টি, 365 গুণ 24 গুণ 3600, 7.27 এক্সপোনেনশিয়াল ফাংশন -5 ডিভাইডেড বাই 365 ইন্টু 24 ইন্টু 3600। অতএব আলফা 2.305 ইন্টু 10⁻⁻12 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। নাও এটা বসাই দিব এখানে। তাহলে 2.305 ইন্টু 10⁻⁻12। আশা করি সবকিছু ঠিকঠাক হিসাব করছি। 9.8304 এক্সপোনেনশিয়াল ফাংশন 37, এক্সপোনেনশিয়াল ফাংশন 37 ভাগ 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, 3.5409 ইন্টু 10⁻, মাত্র 19 নিউটন বল অনন্ত জলিলকে দিতে হবে পৃথিবীকে 1 বছরের মধ্যে থামাইতে গেলে। ঠিক আছে, 1 বছরের মধ্যে থামাইতে গেলে মাত্র এতটুকু বল দিতে হবে বেচারা অনন্ত জলিলকে। কে বুঝতে পারছো? এটা কোনো কথা? ইয়েস, এটাই কথা। হ্যাঁ, মাত্র এইটুকু 10⁻19, মাত্র 10⁻19 নিউটন বল দিতে হবে, তাও আবার 1 বছরের মধ্যে থামাইতে গেলে। বুঝছো? কি ক্লিয়ার? ওকে, তাহলে চলো আজকে যাই নাকি থাকবো? বলো, তোমরা বললে থাকবো, কারণ আজকে এখন আর ঘুমাবো না, এখন আর ঘুমাবো না, 2টার দিকে রওনা দিব গাড়ি নিয়ে। কারা কারা আছো বগুড়ার? বগুড়া যাব, বগুড়া, বগুড়া যাব, বগুড়া। তাহলে কয়টা বাজে এখন? 12টা বাজে। এই পড়াই দিই, আরেকটু পড়াই, 2 ঘন্টা পড়াই। আপনার ইউটিউবের অভিজ্ঞ প্লে লিস্টে কি করলে চ্যাপ্টার কভার হবে? 100 বার হবে, 100 বার কভার হবে। কভার হবে না কেন?
অপূর্ব দাদা, আপনি আপনার কষ্ট কিভাবে লুকান? আমার কিসের কষ্ট? আমার কিসের কষ্ট? বিয়ের কষ্ট? যারা বিবাহিত তারাই কষ্ট আছে, বুঝছো? টাটা। টাটা টাটা।